আজকে আমাদের ক্লাসের টপিক আছে মিলের যে কার্যকরণ সংক্রান্ত যে পাঁচটা তত্ত্বের কথা বলেছিল, সেই পাঁচটা তত্ত্ব বলতে পাঁচটা পদ্ধতি, যে পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেছিল, সেই পাঁচটা পরীক্ষামূলক পদ্ধতিকে আজকে পড়বো। কার্যকরণ সম্পর্ক এবং মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি, সেটা হচ্ছে পাঁচটা। এখানে পাঁচটা পদ্ধতির কথা বলা আছে, সিলেবাসটা উঠানো আছে এখানে। এটা অবশ্য দর্শন শিক্ষক বইটা থেকে আমি পড়াচ্ছি, আর নোটসটা যদি এই বইটা থেকে তো পড়াচ্ছি, আর যদি নোটসটা দরকার পড়ে বড় করে বিস্তারিত ভাবে এখানে আছে নোটসটা, ঠিক আছে। এখানে বিস্তারিত ভাবে নোটস আছে, একদম ব্যাখ্যা, যে ভালোভাবে পড়তে চান তিনি পড়তে পারেন, আমি পরে সেটা গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, গ্রুপে আগে দেবার কথা ছিল, কিন্তু ওটা কিছু এডিট করবো, তার জন্য এখন দেওয়া হয়নি। আচ্ছা, কি কি তত্ত্বগুলো কি কি ছিল বা থিওরি গুলো কি কি ছিল মিলের, সেটা দেখে নেব। যে কজাল কানেকশন অ্যান্ড মিলস মেথডস অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি। এই মিনিং অফ কজ মানে এখানে পড়তে গেলে আমাকে আগে কি কি পড়তে হবে সেটাকে বলে দিই। যে কজাল কানেকশন অ্যান্ড মিলস এর মেথড, এক্সপেরিমেন্টাল যে মেথড গুলো পাঁচটা ছিল, সেই মেথড গুলো পড়ার জন্য আমাকে আগে কি জানতে হবে? দ্য মিনিং অফ কজ, মানে কজ মানে কারণের মানে কি। ডক্ট্রিন অফ দ্য প্লুরালিটি অফ কজ অ্যান্ড মেথড অফ এগ্রিমেন্ট, মানে এবারে হচ্ছে এই মেথড গুলো চলে আসছে। মেথড অফ এগ্রিমেন্ট মানে অন্যয় পদ্ধতি, মেথড অফ ডিফারেন্সেস মানে ব্যতিরেকি পদ্ধতি, জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট এন্ড ডিফারেন্স মানে অন্যয় ব্যতিরেকি পদ্ধতি। আমার আওয়াজ যাচ্ছে তো? সবকিছু ঠিক আছে? বলি সবকিছু ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আসছে। হ্যাঁ, নেক্সট যেটা থাকে 4 নাম্বারে, সেটা মেথড অফ কনকমিটেন্স অ্যান্ড সহপরিবর্তন যেটা হয়, অ্যান্ড লাস্ট যেটা থাকে মেথড অফ রেসিডেন্স মানে হলো যেটা অবশিষ্টাংশের পদ্ধতি। তাহলে ক্রিটিক অফ মিলস মেথড। এরপরে হচ্ছে মিল পাঁচটা মেথডের কথা বলেছে, এক্সপেরিমেন্টাল মেথডের কথা বলেছে। এই মেথডগুলো কেন বলেছে? মেথডগুলো বলতে চেয়েছে অ্যাকচুয়ালি কার্যকারণ সম্পর্কটাকে প্রতিষ্ঠা করার জন্য, বা কোনো একটা ঘটনা তার পূর্বাপর সম্পর্ক মানে আগে এবং পরে ঘটছে, সেই কোনো একটা ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না সেটা ব্যাখ্যা করার জন্য বলছে। কিভাবে বুঝবো না, পাঁচটা পদ্ধতি আছে, সেই পাঁচটা পদ্ধতি নাম দিয়েছি এক্সপেরিমেন্টাল পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে কার্যকরণ সম্পর্ক রয়েছে, এবং এই কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার পরে একটা সংশ্লেষণাত্মক বচন তৈরি করছে বা সংশ্লেষণাত্মক একটা জ্ঞান তৈরি হচ্ছে। এইভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন। এই পাঁচটা পদ্ধতি তো কোনো মানুষ যে বলেছে মানে তাকে থেকে সমালোচনা করবে না, এরকমটা তো না। পাঁচটা এক্সপেরিমেন্টাল পদ্ধতি বা এনকোয়ারির কথা বলেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু আবার সমালোচনাও করা হয়েছে। ক্রিটিক অফ মিলস এর মেথডকে অনেকে ক্রিটিক করেছে, আর ভেন্ডিকেশন অফ দ্য মিলস মেথড। তাহলে এগুলো সবগুলোর দেখি যতটা সম্ভব ততটা করি, অন্তত পাঁচটা মেথড আজকে অবশ্যই পড়ে নেবো। আর কালকে সকালে মর্নিং এর ক্লাসে মানে যেটা আলোচনা করব, বাকি যে এমসিকিউ গুলো রয়েছে দর্শন শিক্ষক বইয়ের যে এমসিকিউ গুলো রয়েছে, ওই এমসিকিউ গুলো কমপ্লিট করব। তাহলে ওই এমসিকিউ গুলো কমপ্লিট করতে গেলে আমরা কি দেখব? প্রথম দিনে আগের দিনে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে অবরোহর দিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আরোহের দিকটা পড়বো। আরোহের দিকটা পড়তে গেলে কিন্তু আমাদের এগুলো চলে আসে। কারণ কি এই এই পুরো এই একদম অ্যানালজি তত্ত্বটা, মানে সাদৃশ্য উপমা যেটা রয়েছে, কারণ কি, কারণের ব্যাখ্যাগুলো কি, মিলের পদ্ধতিগুলো, কার্যকরণ সম্পর্ক, একটা সিনথেটিক বচন বা সিনথেটিক জ্ঞান তৈরির ক্ষেত্রে কতটা ভূমিকা দেয়, এই সমস্ত দিকগুলো ওর মধ্যে রয়েছে। বাকি অংশটুকু পড়ে নেব। আচ্ছা, কার্যকরণ সম্পর্ক এবং মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি, এটা তো ওখানে বললাম। এর কারণ কি এখানে প্রথমে বলেছে, কার্যকরণ সম্পর্ক যখন পড়বো কারণ কি সেটা তো আমাকে পড়তে হবে, কার্য কি সেটা তো আমাকে জানতে হবে। তাই তাই আমাদের আগে জেনে নেব এখানে কারণ কি। কারণ হলো কি? কারণ বলতে এমন কোনো ঘটনা বা শর্ত বোঝায় যা কোনো বিশেষ ফলাফল বা কোনো এফেক্ট বা কার্যের উদ্ভব ঘটায়, বা তার ঠিক আগেই থাকে, বা তার অপরিহার্য কারণ, বা অনেক লম্বা টাইম আগে রয়েছে সেটা নয়, তার সমকালীন কারণ, সমকালীনতা রয়েছে তাদের মধ্যে, সেটাকে বলবো কারণ। সহজভাবে যদি বলা যায়, যা ঘটলে কোনো ফলাফল ঘটে এবং না ঘটলে ফলাফল ঘটে না, সেটা হবে কি কারণ। এখানে হচ্ছে ধোঁয়ার কারণ যদি খুঁজি, তাহলে আগুন থাকলে তবেই না ধোঁয়া ঘটে, তাহলে এটা হলো আগুন হলো ধোঁয়ার কারণ। কারণের
নির্ধারণের মূল শর্ত, এইটা কিন্তু ভালো করে পড়তে হবে। এটা মেন নোটটা আমি যেটা দিয়ে দেবো, এটা কিন্তু দর্শন শিক্ষক বইটা অ্যাকচুয়ালি শর্ট নোটস, একদম রিভিশন পারপাসে বানানো হয়েছে। যার ভালো করে পড়াশোনা রয়েছে রিভিশন পারপাসে বইটা বানানো, পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তের জন্য বইটা। তাহলে এটা হচ্ছে সমকালীনতা। কি সমকালীনতা মানে হচ্ছে টেম্পোরাল রিলেশন, কারণ হলো ফলাফলের আগে। এবারে যদি বলি যে আমি 5 বছর আগে পুকুরে খুব স্নান করেছিলাম, খুব আমি সাঁতার কাটতাম, 10 বছর 15 বছর 20 বছর আগে 15 বছর আগে আমি প্রচুর সাঁতার কাটতাম, তার জন্য আমার আজকে ঠান্ডা লেগে গেছে গো, প্রচুর কাশি হচ্ছে। এটা কি হবে? এর কার্যকারণ সম্পর্ক থাকবে? থাকবে না। তার জন্য কি হচ্ছে, টেম্পোরাল রিলেশন থাকতে হবে, মানে সমকালীনতা থাকতে হবে, মানে এখনই ঘটলো এরকম হতে হবে। তাহলে কারণ ফলাফলের ঠিক আগে আসে। সহযোগিতা, কো এক্সিস্টেন্স থাকবে, আর কারণ ঘটিলে ফলাফল ঘটে, আর না ঘটিলে ঘটবে না। নিয়মানুবর্তিতা, রেগুলারিটি থাকবে তাদের মধ্যে, কারণ বারবার ঘটলে একই ফলাফল ঘটে। এরপরে হচ্ছে অপরিহার্যতা, নেসেসিটি থাকবে, কারণ ছাড়া ফলাফল অসম্ভব। এগুলো হলো কি কারণ নির্ধারণের জন্য মূল শর্তগুলো। এরপরে আসি কার্যকারণ সম্পর্ক। প্রথমে আমরা কি বললাম, কারণ বললাম। কারণ নির্ধারণের কি কি শর্তগুলো, কারণ কাকে বলবো, তার মধ্যে কি কি শর্ত বা কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমি কারণ বলবো, সেগুলো হলো এই শর্তগুলো। সমকালীন হতে হবে, সহযোগিতা করতে হবে, নিয়মানুবর্তিত থাকবে, রুল ফলো করবে, অ্যান্ড অপরিহার্যতা হবে। নেক্সট এবারে পড়বো কার্যকারণ সম্পর্ক, কজাল কানেকশন। কার্যকারণ সম্পর্ক বলতে কি বোঝায় না, কোনো ঘটনা বা শর্তের এমন একটি সম্পর্ক যা থেকে নির্দিষ্ট ফলাফল নির্ভরযোগ্যভাবে সম্ভব হয়। তাহলে কার্যকারণ সম্পর্ক বলতে কি বোঝায় না, কোনো একটা ঘটনা বা কোনো একটা শর্ত বা মানে কোনো একটা ঘটনায় সব থেকে বড় উদাহরণ হলো কোনো একটা ঘটনা, এমন সম্পর্ক যা থেকে নির্দিষ্ট ফলাফল নির্ভরযোগ্যভাবে উদ্ভব হয় বা সৃষ্টি হয় সেটা। তাহলে এটা কি আমাদের একটা পূর্বাভাস, প্রেডিকশন এন্ড নিয়ন্ত্রণ কন্ট্রোলে করতে সাহায্য করে থাকে। কার্যকারণ সম্পর্ক এবারে যদি বলি কেমন ভাবে সাহায্য করে, মানে এর উপকারিতা, কার্যকারণ উপকারিতা অ্যাকচুয়ালি এখানে লিখে দিয়েছি। যেমন মেঘ ধরেছে দেখলাম, আজকে আমি ফেরার সময় বাড়ি ফেরার সময় দেখলাম প্রচুর মেঘ ধরেছে, তো গাড়িওয়ালাকে বলছে একটু তাড়াতাড়ি একটু স্পিডে চলুন কারণ পানি চলে আসবে। তাহলে এই যে আমি আগে থেকে দেখেছি যে মেঘটা এরকম ধরনের এলে বৃষ্টি হয়, বৃষ্টি গেলে আমি ভিজে যাব, ভিজে গেলে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে কাশি হবে, জ্বর হবে, আমি আবার ঠিক মতো ক্লাস নিতে পারবো না। তাহলে ক্লাস নিতে যাওয়ার কারণ হচ্ছে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। তাহলে এটা হলো কি না, এদের একটা পূর্বাভাস দেয় এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটাকে। বোঝা গেল তারা পর্যন্ত? এরপরে যেটা আছে জেএস মিল পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতির কথা বলেছেন। জেএস মিল পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতির কথা বলেছেন, ঠিক আছে। মিল এই কার্যকরণ সম্পর্ক নির্ধারণের জন্য, তাহলে কার্যকরণ সম্পর্ক নির্ধারণের জন্য 5টা পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেছে মিল, 5টা পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেছে মিল। আচ্ছা, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আমি এটা শো করিনি। ম্যাম পেজ নাম্বার কত এটা যদি বলেন ভালো হয়। এটা বইয়ের পেজ নাম্বারটা? হ্যাঁ আচ্ছা, বলে দিয়েছে তো 374। আচ্ছা, একটা ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, ওটা দেখা যাচ্ছে না না? আচ্ছা, আমি অল সিন করে দিই তবে দেখা যাবে, ওয়ার্ড ফাইলটা দেখাবার জরুরি আছে। হ্যাঁ, দেখুন তো দেখি, একটা আমি ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, দেখা যাচ্ছে আমার ওয়ার্ড ফাইলটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা হলো যে পরীক্ষামূলক যে পদ্ধতিগুলো, এক্সপেরিমেন্টাল মেথড গুলো, এখানে শুধুমাত্র 5টা মেথডের কথা ব্যাখ্যা করা আছে এই পিডিএফটাই, আমি দিয়ে দেবো পিডিএফটা পরে। একটু লম্বা চওড়া সুন্দর ব্যাখ্যা, মানে বিস্তারিত ভাবে আছে, আর শর্ট ফর্মটা তো ওই দর্শন শিক্ষক বইটা তো শর্টে আছে। তবে আমি এইটুকু গ্যারান্টি বলতে পারি যে দর্শন শিক্ষক বই যেটা রয়েছে বা শর্টে যেটা এমসিকিউ প্র্যাকটিস করবো সেইটুকু মাথায় রাখলেই হবে। তবে সেইটুকু মাথায় রাখার জন্য আমাদের আসল তত্ত্বটা কি, বিষয়টা কি, সেটা বিস্তারিত ভাবে নলেজ থাকলে তবে না ওটাকে আমরা ইয়াদ করে রাখতে পারবো, তাহলে আবার ওটা ইয়াদ থাকবে না। তার জন্য আমাদের ভালো করে আগে বুঝে নিতে হবে, তারপরে ওটাকে বারবার ছোটটাকে পড়তে হবে, বইটাকে ওই দর্শন শিক্ষক বইটাকে বারবার রিভিশন দিতে হবে, তাহলে রিভিশন দিলে কি হবে আর ভুলা যাবে না। তাহলে এখানে কি হলো, এক্সপেরিমেন্টাল মেথড গুলো কি, যে পরস্পর দুটো ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করা, এগুলো। তাহলে এক্সপেরিমেন্টাল মেথড মানে তৈরি করার কারণ কি বা কেন তিনি করলেন, এরকম ধরনের যদি কোশ্চেন আসে তার উত্তর বলছি যে পারস্পরিক দুটো ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করাই হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান কাজ। আর এক্সপেরিমেন্টাল মেথড গুলো কি, বৈজ্ঞানিক আরোহ অনুমান। তাহলে এই যে কার্যকারণ সম্পর্ক সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে। আমরা আরোহ অনুমান পড়তে গিয়ে কি পড়েছি, আরোহ অনুমানের দুটো পার্ট, একটা
প্রকৃত আরোহণমান আর কতগুলো অপ্রকৃত আরোহণমান, মানে প্রকৃত নয় যেগুলো, টেম্পোরাল। তাহলে প্রকৃত আরোহণমান বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক তিনটে ছিল। এটা বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহণমান তো মোটামুটি আমরা দেখেছি। এবারে বৈজ্ঞানিক আরোহণমান, এখানে কোশ্চেন আসতে পারে যে এক্সপেরিমেন্টাল যে পদ্ধতিগুলো বা মেথড গুলোকে সেখানে আমরা মানে কোন আরোহণমানের ক্ষেত্রে প্রয়োগ করবো। তাহলে হচ্ছে পারস্পরিক দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ককে প্রতিষ্ঠা করা হলো, এটা কিসের না বৈজ্ঞানিক আরোহণমানের কাজ। আর একটা যে অবৈজ্ঞানিক আরোহণমান ছিল ওখানে কিন্তু প্রকৃতির একরূপতা নীতিটাকে জোর দেওয়া হয়েছিল। আমি পিছনের ঘটনাগুলো বলার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহযোগিতা দিচ্ছে, কারণ ইয়াদ পিছনের গুলো না করালে কানেকশন হবে না। তাহলে যেটা অবৈজ্ঞানিক ছিল সেটা কিসে জোর দিয়েছিল না প্রকৃতির একরূপতা নীতি। আর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহণমান কিন্তু প্রকৃতির একরূপতা নীতি এবং তার সাথে আপনার কার্যকরণ সম্পর্ক দুটোকেই গুরুত্ব দিয়েছে। কার্যকরণ সম্পর্কটাকে এখানে আবার বেশি করে জোর দিয়েছে। তাহলে পরস্পর দুটো ঘটনার মধ্যে একটি কার্যকরণ সম্পর্ককে প্রতিষ্ঠা করাই হলো বৈজ্ঞানিক আরোহণমানের প্রধান লক্ষ্য। এই আমি একটা লাইন বললাম বা এই দুটোই তিনটে লাইন বলবো, এই তিনটে লাইনের মধ্যে কম করে 5টা 10টা কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। তাহলে এবারে দেখবো যে এই কার্যকারণ সম্পর্ক সিদ্ধান্তে কি তৈরি করে। কোশ্চেন থাকবে যে কার্যকারণ সম্পর্ক সিদ্ধান্তে কোন ধরনের বচন তৈরি করে, যেটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এরকম কোশ্চেন আসতে পারে যে মিলের এক্সপেরিমেন্টাল যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো কিসের জন্য তিনি করেছিলেন। তাহলে তিনি করেছিলেন যে দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য, এবং সেখানে আরোহণমানের ওটা একটা মূল লক্ষ্য ছিল। আর এখানে কি ছিল, কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সামান্য সংশ্লেষক বচনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাহলে বৈজ্ঞানিক আরোহণমান ছাড়া অন্যান্য যে সমস্ত আরোহণমান লক্ষ্য করা যায় সেই সমস্ত ক্ষেত্রে কার্যকরণ সম্পর্ক দুর্বল, কিন্তু বৈজ্ঞানিক আরোহণমানে কার্যকরণ সম্পর্ক সবল। এখন দেখবো যে এই পদ্ধতিগুলো নিয়ে আর কেউ কি কাজ করেছে। যেমন ফ্রান্সিস বেকন বলছে এই ধরনের আরোহণমানকে সমালোচনা করেন এবং আরোহ অনুমানের বিকল্প পদ্ধতি উদ্ভাবনের তিনি চেষ্টা করেছিলেন। তর্কবিদ মিল কিন্তু বলছে যে আচ্ছা ও ছাড়াও আরো একজন কাজ করেছে, আমি পরে বলছি, নামটা নিচে ওটা নোটটা আমি নিচে অ্যাড করে দিয়েছি। এটা বলি যে তর্কবিদ মিল আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকরণ সম্বন্ধ নির্ণয় করার জন্য 5টা পদ্ধতির কথা বলেছিলেন। আনুপূর্বিক দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক আদৌ আছে কিনা এই 5টা পদ্ধতি। তাহলে কার্যকরণ সম্পর্ক দুটো ঘটনা আমি বলে দিলাম মুখে মুখে যে আমি আচ্ছা আমি 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 আপনাদের ক্লাস নিতে পারছি না কারণ আমার পেট ব্যথা করছে। তাহলে এটা আমি বলে দিলাম, দুটো ঘটনা, আমার পেট ব্যথা করছে, আমি ক্লাস নিতে পারছি না। তাহলে এই আনুপূর্বিক দুটো ঘটনা, তাহলে এই ঘটনাগুলোর মধ্যে প্রকৃতই কি কার্যকরণ সম্পর্ক আছে। বলছে এটা আছে কি নেই, কার্যকারণ সম্পর্কটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কিন্তু সে এক্সপেরিমেন্টাল পদ্ধতিগুলো দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল তো। তাহলে এই 5টি পদ্ধতির সাহায্যে তিনি আবিষ্কার বা প্রমাণ করতে চেয়েছেন যে কার্যকারণ সম্পর্ক আছে কি নেই। তাহলে এই পদ্ধতিগুলিকে আরোহমূলক পদ্ধতিও বলা হয়। এটার কোশ্চেন আসতে পারে যে তার এক্সপেরিমেন্টাল মেথড গুলো বা পরীক্ষণমূলক যে পদ্ধতিগুলো আর কি কি নামে রাখতে পারি, সেটা আমরা বলতে পারি আরোহমূলক পদ্ধতি। কেন আরোহমূলক সেটা একটু বলুন তো, কেন আরোহমূলক পদ্ধতি বলবো, কে বলবেন? এক্ষুনি বললাম, আমি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আমি বিভিন্ন ভাবে বলছি। আরোহমূলক পদ্ধতি কেন বলবো এক্সপেরিমেন্টাল মেথড গুলোকে? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ বলুন। কার্যকরণ সম্পর্ক নির্ণয় এবং প্রতিষ্ঠা করার জন্য মিল যে পদ্ধতিগুলোর কথা বলছেন এরা শুধুমাত্র অবাধ অভিজ্ঞতা নয়, একটার পরে একটা কি দৃষ্টান্ত দেখে যখন সেটা মানে উপস্থাপন করছে, তাই আরোহমূলক পদ্ধতিগুলোকে মিলের পদ্ধতিগুলোকে আরোহমূলক পদ্ধতি বলা হচ্ছে। অর্থাৎ মানে এগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে। আচ্ছা, যেটা বললেন ওটা তো ঠিক আছে, অনুমানের বৈশিষ্ট্যটা আপনি অ্যাকচুয়ালি বলে ফেললেন, কিন্তু আমি এক্ষুনি ওটা বললাম যে দেখুন কার্যকারণ সম্পর্কই সিদ্ধান্তে একটা সামান্য সংশ্লেষে বচন প্রতিষ্ঠা করে। কার্যকারণ সম্পর্ক আরোহমূলক পদ্ধতিগুলোকে মিলের এক্সপেরিমেন্টাল পদ্ধতিগুলিকে আমি আরোহমূলক পদ্ধতি বলবো এই কারণেই, কারণ আরোহমূলক পদ্ধতির বৈশিষ্ট্য কি না আমাদের একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে, একটা নতুন সৃষ্টি করে, যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে। তো এই সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা কিসের মাধ্যমে হয় না কার্যকারণ সম্পর্কগুলো সিদ্ধান্তে গিয়ে ওটা তৈরি করে। তো সেই কারণে আমরা সেটাকে আরোহমূলক পদ্ধতিও বলবো।
আর এটাকে পরীক্ষণমূলক এক্সপেরিমেন্টাল মেথডও বলবো, কিন্তু কেন বলবো ওটা বিস্তারিত ভাবে পরে বলছি। এই সমস্ত পদ্ধতিগুলিকে ইন্ডাকটিভ ক্যাননস মানে হচ্ছে আরোহমূলক অনুশাসন বা সূত্র। তাহলে কতগুলো পেলাম এগুলো মনে রাখতে হবে, কিন্তু অল্টারনেটিভ কোশ্চেন আসতে পারে এখান থেকে। যদি শর্টে কোশ্চেন আসে বা সহজে কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেনটা দিয়ে দিবে, আর ভেতরে যাবেই না, ঠিক আছে। আর এখানে কিন্তু সহজই কোশ্চেন হবে, প্রচুর জটিল হবে না। অন্যই মানে কি, ব্যতিরেকি পদ্ধতির উদাহরণ কি, ওটা অন্যই বা মিশ্র পদ্ধতির, অন্য ব্যতিরেকি বা মিশ্র পদ্ধতির উদাহরণ কি, ঠিক আছে। পরিশেষ পদ্ধতি আমরা কখন ব্যবহার করি, এই ধরনের কোশ্চেন গুলো উপরে উপরেই আসবে। এটা তো পরীক্ষা ইয়ের কোশ্চেন না, এটা যেহেতু আমাদের স্কুলের পরীক্ষা, তাই এত বিরাট ডিপে যাবে না। তাহলে মেথড গুলো কি কি নাম পেলাম, একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড পেলাম, মানে আরোহমূলক পদ্ধতি পেলাম। পরীক্ষণমূলক পদ্ধতি এটাকে বলবো, কারণ পরীক্ষাটাকে এরা জোর দেয়। তার সাথে এই পদ্ধতিটাকে ইন্ডাকটিভ কেননা বলবো, কারণ এখানে হচ্ছে আরোহমূলক অনুসন্ধানের যে সূত্র, সেই সূত্রটা কিন্তু এখানে কাজ করে বা এই সূত্রটাকে প্রতিষ্ঠা করা হয়। সেই কারণে এই সমস্ত পদ্ধতিগুলির মুখ্য উদ্দেশ্য এর জফলা তালবস্য জফলা কার্যকারণ সম্বন্ধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে। তাহলে এই যে পদ্ধতিগুলো পাঁচটা, এই পদ্ধতিগুলোর মূল লক্ষ্য কি না, সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করা। সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা হচ্ছে আরোহ অনুমানের বৈশিষ্ট্য, তাই এটাকে আমরা আরোহমূলক পদ্ধতি বলবো। এখানে এই পাঁচটা পদ্ধতি কি কি, অন্যই পদ্ধতি মানে দ্য মেথড অফ এগ্রিমেন্ট। যারা বইটা কিনেছেন বইটা হাতের সামনে নিয়ে নিন। বইটার মধ্যে দেখুন শুধুমাত্র দেওয়া রয়েছে মেথড অফ এগ্রিমেন্ট, ইংলিশটা নেই দেওয়া, বেঙ্গলিটা দেওয়া নেই। তো আপনারা সাইডে লেডেতে বা পেনেতে লিখে নিন যে অন্যই পদ্ধতি হলো দ্য মেথড অফ এগ্রিমেন্ট। হ্যাঁ বলুন। এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে আমরা সিদ্ধান্তে সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করব, না আমরা দুটি ঘটনার অর্থাৎ পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনার মিল বা অমিল প্রত্যক্ষ করব, কোনটা? এখানে পদ্ধতিগুলো আলাদা আলাদা বলে দিই, বুঝে গেছি পদ্ধতিগুলো। আরো কোশ্চেন আছে? ও মানে আমি এটা বলতে চাইছিলাম যে আমরা যেহেতু এটা মিলের পদ্ধতি পড়ছি, তাই এখানে সামান্য সংশ্লেষ বচন কি বচন এখানে আমাদের ফ্যাক্টর আসবে না। আমাদের আসবে যে দুটি ঘটনার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। ইয়ে হলো ইয়ে উপস্থিতির কারণ, বা ইয়ে হলো ইয়ের অনুপস্থিতির কারণ, এই হিসেবে আমরা ধরে নিতে পারি। হ্যাঁ একদম তাই, একদম তাই। কারণ আমরা ওইটাকেই মূল বৈশিষ্ট্য ওটা না, কিন্তু এখানে কার্যকারণ সম্পর্কগুলোর মাধ্যমে সে কিন্তু একটা সিদ্ধান্তে আসবে। লাস্টে যে সিদ্ধান্তে আসবে সেটা আরোহমূলক যে পদ্ধতিতে যারা সামান্য সংশ্লেষক বচন পায়। যেমন আমরা সামান্য সংশ্লেষক বচন কি, দুটো পদ্ধতির মধ্যে মিল দেখে আমরা কি করি, মিল দেখে সেটাতে একটা সিদ্ধান্তে আসি, বা অমিল দেখে সিদ্ধান্তে আসি যে আমি আমি আমার ফ্যামিলিতে আমিও কালো না, আমার বাপও কালো না, আমার মাও কালো না, আমার ফ্যামিলি আর কেউ কালো না, তাহলে বলে দিতে পারি আমার ফ্যামিলির কেউ কালো, অতএব আমার ফ্যামিলিতে যারা থাকে কেউ কালো না। তাহলে না না করে দেখলাম, কিন্তু না না করে দেখার মতো ওটা ব্যতিরেকি দেখলাম, ঠিক আছে। ব্যতিরেকির মাধ্যমে আমরা কি করলাম, একটা লাস্টে একটা সংশ্লেষক বচনে এলাম তো যে মুন্নার ফ্যামিলির কেউ কালো না, তাহলে সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে সামান্য সংশ্লেষক বচন বলতে পারি নাকি। আবার অন্যই মিল যদি দেখা যায়, মিল যদি দেখা যায় এরকম দেখা যেতে পারে যে আমি মোটা, আমার মা মোটা, আমার খালা মোটা, আমার সবাই মোটা, তাহলে আমাদের ফ্যামিলি সবাই মোটা। তাহলে সেখান থেকে পজিটিভলি দেখে আমি সেখানে অন্যই পদ্ধতির মাধ্যমে কিন্তু লাস্টে একটা সামান্য সংশ্লেষক বচন আসছে, সেই সূত্রে বলা হচ্ছে যে এটাকে আরোহমূলক পদ্ধতি। বোঝা গেল? আর অবশ্যই কিন্তু যেটা যেটা আপনি যেটা বললেন ওটাও রাইট, এবং ওটার সাথে এটাও রাইট। তাহলে কার্যকরণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে মিলের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো এগুলো আপনারা লিখে নিন বাংলায় নামগুলো। দ্য মেথড অফ এগ্রিমেন্ট মানে অন্যই পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে দ্য মেথড অফ ডিফারেন্স, মানে ওখানে বাংলাটা যে ব্যবহার করা হয়েছে না, এই বাংলাটা হচ্ছে অন্য বাংলা ইউজ হয়ে গেছে, কিন্তু আমরা ফিলোসফি স্টুডেন্ট এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি। মিশ্র বা অন্যই ব্যতিরেকি পদ্ধতি, দ্য জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট অর অ্যান্ড ডিফারেন্সেস। সহপরিবর্তন পদ্ধতি দ্য মেথড অফ দ্য কনকমিটেন্ট অ্যান্ড ভেরিয়েশন, অ্যান্ড লাস্ট হচ্ছে পরিশেষ পদ্ধতি, ঠিক আছে। এই পাঁচটা হলো পদ্ধতি। আচ্ছা, এখানে ডিটেলস এর ভিতরে একদম ঢুকে পড়তে গেলে প্রচুর টাইম লাগবে। আমি প্রথমে অন্যই পদ্ধতি কি, ব্যতিরেকি পদ্ধতি কি সেটা পড়িয়ে দেবো, এবং তারপরে অন্যই এবং ব্যতিরেকি পদ্ধতির যে মূল পার্থক্য গুলো কোথায় এবং তাদের মধ্যে মিল কোথায় সেগুলো পড়বো। সেটা পড়লে অপরের গুলো মোটামুটি আনসার গুলো চলে আসে। আচ্ছা, এখানে যে এতগুলো পদ্ধতি রয়েছে না, এটুকু না বললেই নয় যে এই এতগুলো পদ্ধতির মধ্যে প্রথমে কি বলছে, বলছে পরবর্তী তিনটি পদ্ধতি। প্রথম যেটা দুটো পদ্ধতি অন্যই এবং ব্যতিরেকি পদ্ধতি, এটা হচ্ছে মৌলিক পদ্ধতি। এই অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতির ভিত্তি করে কিন্তু বাকিগুলো আসবে। বলছে পরবর্তী তিনটে পদ্ধতি উল্লেখ করা হয়েছে যে মূলত প্রথম দুটি পদ্ধতিরই অবস্থা ভেদে পরিবর্তিত রূপ। যেমন
অন্যই পদ্ধতিটাকে পরিবর্তন করে পাই অন্যই ব্যতিরেকি পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতিটা হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো সময় অন্যই পদ্ধতি, মানে সহপরিবর্তন মানে কি একসঙ্গে মানে হলে হবে আর কি, একসঙ্গে যদি পূর্বতে হ্যাঁ একসঙ্গে বাড়বে তো একসঙ্গে বাড়বে, একসঙ্গে কমবে তো একসঙ্গে কমবে, এরকম। তাহলে কোনো সময় আবার ব্যতিরেকি মানে অন্যই মানে কি যখন বাড়বে বাড়বে, পজিটিভ পজিটিভ, ব্যতিরেক মানে হচ্ছে কমবে কমবে বা না না গুলো হবে ব্যতিরেকি। আর পরিশেষ মানে হচ্ছে কোনো একটা উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম, তার লাস্টে যেটা পড়ে থাকলো তার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে পরিশেষ। এইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো রয়েছে। এখন আমরা বইটাতে পড়ে যাব, বইটা পড়বো। কোশ্চেন তাহলে আসতে পারে যে এক্সপেরিমেন্টাল মেথড গুলো কার, সেটা কিন্তু জে.এস. মিলের, জন স্টুয়ার্ট মিলের। কটা মেথড? 5টা মেথড। আচ্ছা মেথড গুলো কি শর্টে আমরা দেখে নেবো। অন্যই পদ্ধতি, আচ্ছা বইটার মধ্যে মনে হয় এই বাংলাটা দেওয়া নেই, এটা পরে আমি অ্যাড করেছি, আপনারা অবশ্যই লিখে নিন। অন্যই পদ্ধতি দ্য মেথড অফ এগ্রিমেন্ট, যেখানে একাধিক ঘটনার মধ্যে একটি সাধারণ উপাদান বা শর্ত উপস্থিত থাকবে, তখন সেই সাধারণ উপাদানটিকে কারণ ধরা হয়ে যাবে। কারণ ধরবো মানে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কি কারণ এবং কার্যর সম্পর্কটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। কোনো একটা ঘটনা থেকে তার কার্যকারণ সম্পর্কটা বার করার চেষ্টা করি। যে এখন বললাম আমার পেট ব্যথা করছে, আমি ক্লাস নিতে পারবো না, মানে তাহলে পেট ব্যথার সাথে ক্লাসের কি কোনো সম্পর্ক রয়েছে, মানে কার্য এবং কারণ কি রয়েছে সেটা বার করা হচ্ছে, খুঁজে বের করা হলো কাজ। উদাহরণ হলো মানে বিভিন্ন জায়গায় খাবারের পরে পেটে খারাপ করেছে, পেট খারাপ হয়েছে, খাবারের মধ্যে একমাত্র মিল ছিল মাছ, তাহলে বোঝা যেতে পারে যে আমার বাড়িতে পেট খারাপ করেছে বা 2-3 জনের করেছে, ঠিক আছে, আরো অন্য জনের বাড়িতে পেট খারাপ করেছে, দিলবারের বাড়িতে, আর কার আমি নাম দেখতে পাচ্ছি, মেটুনদার বাড়িতে, সবার বাড়িতে পেট খারাপ করেছে কিছু কিছু মানুষের। তাহলে সেখান থেকে কমন পেলাম যে যাদের যাদের বাড়িতে পেট খারাপ করেছে তাদের তাদের বাড়িতে কিন্তু মাছ রান্না হয়েছে, তাহলে সেখান থেকে বোঝা গেল মাছ রান্না হলেই পেট খারাপের কারণ। এটা পজিটিভলি বার করলাম। এবার হচ্ছে নেগেটিভলি বার করা আবার স্ট্রং হবে। সেরকম এখানে একটা কথা বলে দিই আগে, যে আমরা যখন পরীক্ষা এক্সাম দেবো না, এক্সাম দেবো যখন, তখন আমরা এলিমিনেশন মেথড পদ্ধতি ব্যবহার করে কিন্তু এক্সাম দিলে অনেক ভালো হয়। মানে কোনটা উত্তর হবে সেটা খোঁজার থেকে বড় যেটা কোনটা উত্তর হবে না সেটা যদি বার করতে শিখে যায়, তাহলে উত্তরটা হওয়ার প্রবাবিলিটি 99% বেড়ে যায়। ঠিক সেরকম ভাবে ব্যতিরেকি পদ্ধতিটা যদি আমরা ব্যবহার করি, তাহলে অন্যই পদ্ধতিতে যেখানে কনক্লুশনটা সত্য কি মিথ্যা আমরা একটা ধনক মতো থাকে, সেই ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি যদি তার উপর অ্যাপ্লাই করে দেওয়া হয়, সেটা মানে গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যায়। যেমন ব্যতিরেকি পদ্ধতি কি বলছে, যখন দুটো ঘটনার মধ্যে সবকিছু একই থাকে, শুধু একটি শর্ত বাদে, এবং শুধুমাত্র সেই শর্ত বাদ থাকলে ফলাফল না ঘটে, মানে ফলাফল ঘটে না হবে, তাহলে সেই শর্তটা হলো কারণ। যেমন হচ্ছে একদল ছাত্র একই খাবার খেলো, একজন মাছ খেলো না, মানে যে মাছ খেলো না তার পেট খারাপ হয়নি, তাহলে এখানে বোঝা গেল এক দল লোক রয়েছে, বোঝা গেল যে 2-3-4টার জায়গা রয়েছে, প্রচুর লোক রয়েছে, সেখানের মধ্যে অনেকেই কিন্তু খেয়েছে, অনেক খাবার খেয়েছে, কিন্তু তাদের মধ্যে দেখা গেল কেউ রয়েছে সেও খাবার খেয়েছে, কিন্তু সে অনেকগুলো খাবারের মধ্যে মাছটা খায়নি। তাহলে কি বোঝা গেল যে মাছটা ও খায়নি বলে ওর পেটটা ভালো আছে, তাহলে এটা নেগেটিভ থেকে আমরা বার করছি, তখন সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। মানে বলছে একজন মাছ খেলো না তার পেট খারাপ হলো না, তাহলে পেট খারাপের কারণ কি? মাছ। কারণ হচ্ছে সে মাছ খায়নি বলে তার পেট খারাপ হয়নি, আর যারা যারা খেয়েছে তার হয়েছে, তাহলে যারা যারা খেয়েছে তাদের হয়েছে। এটা হলো পজিটিভলি অন্যই পদ্ধতি দেখলাম, অন্যই পদ্ধতিটা পজিটিভলি দেখলাম। আর একটা জিনিস, অন্যই পদ্ধতিতে কিন্তু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু আমরা কার্যকরণ সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করি, আর ব্যতিরেকি হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি। এগুলো আমি পার্থক্য করে যখন বলবো অন্যই ব্যতিরেকি পার্থক্য, সেটা কিন্তু ধ্যান দিয়ে মনে রাখতে হবে। আর অন্যই পদ্ধতিটা কিন্তু পজিটিভ, শুধুমাত্র পজিটিভ বা সদর্থক আমরা উদাহরণগুলো গ্রহণ করি, আর ব্যতিরেকিতে পজিটিভ আর নেগেটিভ দুটোই থাকে, তো নেগেটিভটার সাহায্যে আমরা কিন্তু একটা স্ট্রং পয়েন্টে চলে আসে। 3 নাম্বার যেটা মিশ্র বা অন্যই ব্যতিরেকি পদ্ধতি, এটা কি হবে না, উপরের দুটি পদ্ধতির মিলিত ব্যবহার নামটাতেই বোঝা যাচ্ছে, যা কার্যকরণ সম্পর্ককে আরো নিশ্চিত করে দেয়। উদাহরণ হচ্ছে এগ্রিমেন্ট, মানে হচ্ছে অন্যই পদ্ধতি থেকে সন্দেহ করা যে শর্ত, সেটাকে ব্যতিরেকের মধ্য দিয়ে আমরা যাচাই করতে পারি। যে এখনই বললাম যে যারা যারা মাছ খেয়েছে তাদের পেট খারাপ হয়েছে, ঠিক আছে, বা যারা যারা ভোজ বাড়ি গেছে তাদের পেট খারাপ হয়েছে, এটা সাধারণ বার করে নিলাম, তাদের পেট খারাপ হয়েছে। এবারে দেখা গেল যে ঠিক আছে, কার পেট খারাপ হয়নি, ভোজ বাড়িতে খেয়েছে অথচ পেট খারাপ হয়নি, ঠিক আছে, তখন দেখা গেল যে মাছটা শুধুমাত্র খায়নি বাকি সবকিছু খেয়েছে তার কিন্তু পেট খারাপ হলো না। তার মানে কি হলো, ব্যতিরেকির মাধ্যমে কিন্তু স্ট্রং পয়েন্ট বার করে নিলাম যে মূল কারণটা কি, মানে
ভোজবাড়িটা মূল কারণ কি ছিল? একদম যদি দেখা যায় ভোজবাড়িটা মূল কারণ ছিল না। এবারে আমি বলছি আমার পেট ব্যথা করছে, আমি ক্লাস নেবো না। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো আসলে আমার ক্লাস নেবার মন নাই, আজকে পেট খারাপটা এমনি বলে ফেলছি। তো সেরকম আর কি ব্যতিরেকির মাধ্যমে সেটা স্ট্রং হয়ে যায়। মিশ্র পদ্ধতি হলো কি না, এইভাবে আমরা অন্যইটা দেখবো এবং ব্যতিরেকি দেখবো, দুটোকে মিলিয়ে যখন দেখবো ফাইনালি তখন হবে ওটা অন্যই ব্যতিরেকি পদ্ধতি। 4 নাম্বার যেটা সহপরিবর্তন পদ্ধতি, মেথড অফ কনকমিটেন্ট ভ্যারিয়েশন। যখন কোনো শর্তের পরিমাণ বাড়লে বা কমালে ফলাফলের পরিবর্তন হয়। ঠিক আছে, এবারে যদি আমি যেরকম এখন রোজার মাসে কি করা হয়, ফলের পরিমাণটা বাড়ানো হয় আর ভাতের পরিমাণটা কম করা হয়, তাহলে সেই সময় কিন্তু রোগা হয়। আবার পরে দেখা যায় ভাতের পরিমাণ সবজির পরিমাণ বাড়িয়ে দিলাম, ফল পরিমাণ কমিয়ে দিলাম, তখন হচ্ছে মোটা হচ্ছে। তাহলে বাড়ালে বাড়ছে, কমালে কমছে। তাহলে তখন আমি ফলের পরিমাণ বাড়িয়েছিলাম, ঠিক আছে, ফলের পরিমাণ বাড়িয়েছিলাম, আমার পেটের পরিমাণ কমেছিল। আবার ফলের পরিমাণ মানে পুরো উল্টোটা হয়ে যাচ্ছে। তাহলে একই সাথে বাড়ালে বাড়বে, কমালে কমবে। তাহলে যখন কোনো যখন মানে আমি ফলের পরিমাণ যদি আমি বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা নেগেটিভলি হয়ে যাচ্ছে উদাহরণটা, পজিটিভ বললে সুবিধা হবে। এবার আমি ফলের পরিমাণ বাড়ালে আমার ওজন বাড়ছে বা আমার উজ্জ্বলতা বাড়ছে। আমি যদি ফলের পরিমাণ কমিয়ে দিচ্ছি তাহলে আমার উজ্জ্বলতা কমে যাচ্ছে। শরীরে যেমন বলছে ঘি খেলে উজ্জ্বলতা বাড়ে, ঘি না খেলে উজ্জ্বলতা কমে যায়। তাহলে এইগুলো হচ্ছে সহপরিবর্তন, একসঙ্গে হচ্ছে, মানে একা একা হয় না। যেমন গরম যদি যত বাড়ায় আমরা, গরম যত বাড়ে তত পাহাড়ে কিন্তু বরফগুলো গলতে থাকে। তাহলে আমরা কি করব, তাপই হলো কারণ, বরফ গলার কারণ হলো তাপ, এইভাবে করব। পরিশেষ যেটা পদ্ধতি, দ্য মেথড অফ রেসিডাস, সেটা হলো যখন কোনো জটিল ঘটনার মধ্যে কিছু অংশের কারণ জানা। অনেক একটা জটিল ঘটনা রয়েছে, আমি কিছুটার কারণ জানলাম, কোনো কিছু একটা পাশে গল্প চলছে গসিপ, সেখানে আমি অল্প অর্ধেকটা জানলাম, তাহলে অর্ধেকটা জেনে বাকিটা আমি ইমাজিন করে নিলাম। তাহলে যখন কোনো জটিল ঘটনার মধ্যে কিছু অংশের কারণ জানা থাকে, বাকি অবশিষ্টটাকে আমরা কিন্তু ধরে নিই যে তার কারণ তাহলে ওটা। তাহলে এই ধরনের হচ্ছে অবশিষ্ট বা পরিশেষ যেটা পড়ে থাকে, সেটাকে যখন আমি কারণ বলে ধরে নিই, সেটা হয়ে যাবে পরিশেষ পদ্ধতি। এবারে নিয়ম মনে রাখার জন্য যতটা পড়ালাম ততটাকে শর্টে মনে রাখার জন্য করেছি। কারণ কি, কারণ হচ্ছে একটা পূর্ব শর্ত, কার্যের পূর্ব শর্ত নিয়মানুবর্তিত থাকবে, অপরিহার্যিত থাকবে এবং তার মধ্যে যে টাইমের ব্যাপারটা থাকবে। ঠিক আছে, এই টাইমের ব্যাপারটা থাকবে। উদাহরণ এখানে বললাম না পয়েন্টটা, সমকালীনতা থাকবে। ঠিক আছে, আচ্ছা, মিলের যে পদ্ধতিগুলো কি কি, তাহলে শর্ট এক জায়গায় লিখে দিয়েছি। অন্যই ব্যতিরেকি পদ্ধতি, আর সহপরিবর্তন পদ্ধতি এবং অবশিষ্টাংশ পরিশেষ পদ্ধতি, যাই হোক বলা যায় আর কি, দুটো বললেই হবে। হ্যাঁ, এবারে এই যে কোশ্চেন গুলো রয়েছে, কোশ্চেন গুলো আমি এখন যাচ্ছি না, আমি পুরো থিওরিটা এখন পড়িয়ে দিচ্ছি। কালকে যেহেতু এই দর্শন শিক্ষক বইটা দিয়ে এই কোশ্চেন গুলোই তো ওখানে তোলা আছে, কোশ্চেন গুলো এক্সপ্লেনেশন হবে, তো কোশ্চেনের উত্তর আপনারা দেবেন। তার সাথে সাথে আজকে যেহেতু আপনারা শুনছেন, কালকে আমি আপনাদের কাছ থেকে উত্তর নেবো। আজকে আমি বলছি, কালকে আপনারা বলবেন। আমার একটা জিনিস আমি মনে হয় বা খেয়াল করলাম, যখন নোটিফিকেশনটা প্রথম আসে না, তখন দেখলাম পড়াশোনার মধ্যে প্রচুর একটা জেগেছে সবার মধ্যে। কিন্তু এখন আবার কেন পরীক্ষা কি হবে না? পরীক্ষাতে ফর্ম ফিল আপ চলছে, তাহলে পড়াশোনাতে এত মানে ঝিমিয়ে যাওয়া কেন? আমার মনে হচ্ছে এটা সবাই যেন ঝিমিয়ে গেছে। আরে শুরু সবাই করে, শেষ সবাই করতে পারে না। প্রথম মানে প্রত্যেকে ক্লাস জয়েন করেছিলেন আপনারা, এখন এই কয়জন ক্লাস জয়েন করেছেন? যারা রেকর্ডটা পরে শুনবেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি শুনেন আর কি, ক্লাসগুলো ঠিক মতো জয়েন করুন। পড়াশোনা কন্টিনিউ না করলে কেউ হবে না, কোনো জব এত সহজ না, দিন রাত এক করে দিতে হবে, তবে না জব হবে। কম্পিটিশন হাই লেভেলে, এমন মানুষ রয়েছে যারা সিলেবাসটাকে একদম এপার থেকে ওই পার একদম এক্ষুনি বলে ফেলবে। তাহলে সেই জায়গায় কম্পিটিশন করার জন্য পড়তে হবে। মেথড অফ এগ্রিমেন্ট, মানে এখানে এই যে বইটার মধ্যে দেওয়া রয়েছে সম্বন্ধ বা ঐক্য পদ্ধতি দেওয়া রয়েছে, কিন্তু এটা আমরা যেটা দর্শনের ভাষায় বলি অন্যই পদ্ধতি। ঠিক আছে, এটা ভুলও বলতে পারবো না, কিন্তু সঠিকও বলবো না, যেহেতু দর্শন পড়েছি। মেথড অফ এগ্রিমেন্ট, তো এই সাইডে আপনারা এরকম করে কেটে লিখে নিন, এটা অন্যই পদ্ধতি। ঠিক আছে, স্পেলিংটা যদি দেখার দরকার পড়ে কি, এটা হলো অন্যই পদ্ধতি, স্পেলিং দেখে নিন। তাহলে জেএস মিল এক্সপেরিমেন্টাল এনকোয়ারি বা এক্সপেরিমেন্টাল যে মেথড গুলো দিয়েছিলেন, তার মধ্যে 1 নাম্বার রুল হলো অন্যই পদ্ধতি। এগুলো মনে রাখতে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনটা। আচ্ছা বলুন তো দেখি, 1 নাম্বার রুল কি, 2 নাম্বার রুল কি, কে বলবেন পরপর? রুল মিন মানে পদ্ধতিগুলোর নাম বলতে চাইছেন? হ্যাঁ, পদ্ধতিগুলো, রুল বলা যায় না, পদ্ধতি বলতে হবে। আচ্ছা, 1 নম্বর পদ্ধতি হচ্ছে অন্যায় পদ্ধতি,
2 নাম্বার হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, 4 নাম্বার হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, এবং 5 নাম্বার ও শেষ পদ্ধতি হচ্ছে পরিশেষ পদ্ধতি। একদম, তার নাম্বারটা মনে রাখতে হবে। এখানে এবারে বিস্তারিত ভাবে ব্যাখ্যা রয়েছে ভালো করে, যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে কি, যেখানে একাধিক ঘটনার মধ্যে একটা সাধারণ বিষয়ে মিল খুঁজে বেড়ায়, সেটা হচ্ছে অন্যই পদ্ধতি। ভাষার এটা মিল মিল যেটা বলেছে, মিল তার নিজের ভাষায়, যখন দুই বা ততোধিক ঘটনার মধ্যে একটি মাত্র সাধারণ উপাদান থাকে এবং সেই সাধারণ উপাদান ছাড়া ফলাফল হয় না, সেটা হবে অন্যই পদ্ধতি। এটা কি মূল ধারণাটা কি, না একই রকম ফলাফলের ক্ষেত্রে যে শর্ত বা উপাদানটি সর্বদা বিদ্যমান থাকে, একই রকম ফলাফল, মানে সবার পেট খারাপ করেছে, সেখানে সর্বদা একটা কি ঘটনা রয়েছে, না সবাই ভোজবাড়ি খেয়েছে, তাহলে সেটাই হলো সেই ফলাফলের কারণ। তাহলে পেট খারাপের কারণ হলো কি, ভোজবাড়িতে যাওয়ার কারণ হলো ভোজবাড়িতে খাওয়া। এবারে এটা সিম্বলিক্যালি এখানে বোঝানো হয়েছে যে এখানেও এবিসি সমান এক্স, ফলাফল এক্স, এবিসি কারণ ফলাফল হচ্ছে এক্স। উপরেও দেখলাম এডিই কারণ এক্স হলো ফল। তাহলে দেখলাম এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এক্স এর কারণ কি, এক্স এর কারণ হলো এ। এটা সিম্বলিক্যালি। এর বৈশিষ্ট্যগুলো কি কি, সাধারণ উপাদান চিহ্নিত করা হয়। এটা হচ্ছে সাধারণ উপাদান, মানে একটা যেটার মধ্যে মিল আছে সেটাকে বার করে আছে, কারো আনমিউট আছে, মিউট করে দিন। তারপর যে তুলনামূলক ভাবে এটা সহজ পদ্ধতি, কারণ এটা পর্যবেক্ষণমূলক পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে কি, পরীক্ষণমূলক পদ্ধতি। একাধিক ঘটনার একটি মাত্র সাধারণ কারণ নির্ধারণে এটা ব্যবহার করা হয়। সম্ভাব্য কারণ বের করতে সাহায্য করে, কিন্তু চূড়ান্ত ভাবে এটা প্রমাণ দিতে পারে না। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দেখিয়ে দিই, শর্টে ফটাফট করে বলে দিচ্ছি, দিয়ে অন্যই এবং ব্যতিরেকি পদ্ধতির পার্থক্যটা বোঝাবো, কারণ ওটা মনে রাখলেই সমস্ত উত্তর হয়ে যাবে। এখানে উদাহরণ যেমন রয়েছে, কয়েকজন ব্যক্তি একসাথে খেতে বসলো, খাওয়ার পর সবার পেট ব্যথা হলো, দেখা গেল যে সবার মধ্যে দুধ খেয়েছে, তো দুধ হলে পেট ব্যথার কারণ, এরকম করে উদাহরণ দিয়ে দিয়েছি। এবার এখানে কোশ্চেন রয়েছে, কোশ্চেন গুলো কালকে পড়াবো। সংক্ষেপে যদি বলা যায়, মনে রাখা কি, যেখানে মিল সেখানে হচ্ছে কারণ, যেখানে মিল যেটা মিল সেটাই হলো তার কারণ, সেই ফলের বা সেই ঘটনার কারণ। তাহলে এটা হলো অন্যই পদ্ধতি। এবারে আমরা চলে যাব ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতি কি, এটা পার্থক্য বা পার্থক্য পদ্ধতি বলা আছে, কিন্তু এটা হবে ব্যতিরেকি পদ্ধতি, লিখে নিন আপনারা। ঠিক আছে, এটা যে এস মিলের এক্সপেরিমেন্টাল যে এনকোয়ারি বা এক্সপেরিমেন্টাল যে মেথড গুলো রয়েছে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, সেই মেথড গুলো বা সেই পদ্ধতি রয়েছে 2 নাম্বার, এটা হচ্ছে মেথড। এটা সংজ্ঞাটা কি, যদি কোনো ঘটনা ঘটে তখন একটি নির্দিষ্ট উপাদান উপস্থিত থাকে, কিন্তু সেই উপাদান না থাকলে ঘটনা ঘটে না। মানে কোনো একটা ঘটনা ওটা না থাকলে সেই কার্যটাই ঘটে না। যেমন মাছটা, বিয়ে বাড়িতে যদি মাছটা না থাকতো তাহলে কারো পেট ব্যথা করতো না, তাহলে না থাকলে না থাকবে, সেটা হচ্ছে ব্যতিরেকি। শর্টে কথায় যদি মনে রাখা যায়, থাকলে থাকবে মানে হচ্ছে অন্যই পদ্ধতি, মানে ভোজ বাড়ি যারা যারা খেতে গেছে তাদের পেট খারাপ করেছে। এবার হচ্ছে যারা যারা মাছ খায়নি তাদের পেট খারাপ হয়নি, তাহলে এটা হলো না থাকলে না থাকবে, সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। মিলের ভাষায় যদি আমরা দেখি, যদি একটি ঘটনা তখন ঘটে যখন একটি শর্ত থাকে, আর না থাকলে না ঘটে, বা না অনুপস্থিতি থাকলে অনুপস্থিতি থাকে, তাহলে এটা হবে মিলের ভাষায় ব্যতিরেকি পদ্ধতি। বৈশিষ্ট্যগুলো কি, অনুপস্থিতি ও উপস্থিতির তুলনা করে কারণ বের করা হয়। এটা এগ্রিমেন্ট পদ্ধতির চেয়ে একটু বেশি নিশ্চিতভাবে প্রমাণ দেয়। কার্যকরণ সম্পর্ক নির্ধারণে এটা একটা শক্তিশালী পদ্ধতি, কারণ এটা হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি। আচ্ছা, কোশ্চেন আমি করবো এখানে নাম ধরে ধরে, কে কে আছেন, আমি দেখতেও তো পাচ্ছি না ফোনেতে, যে কি করে দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। প্রথমে আমি কাকে দেখতে পেয়েছি, তান মনার নাম দেখতে পেয়েছি। আচ্ছা, আপনি বলুন যে অন্যই এবং ব্যতিরেকি পদ্ধতির মধ্যে কোনটা পরীক্ষণমূলক পদ্ধতি, কোনটা পর্যবেক্ষণমূলক পদ্ধতি। আর অন্যদের কারো উত্তর মানে উত্তর বলার ইচ্ছা হলে এখানে হ্যান্ড উঠানো যায়, তাহলে কিন্তু আমি তাকেই বলবো। হ্যাঁ বলুন, আশিকুল স্যার বলুন। পর্যবেক্ষণ পদ্ধতি হলো অন্যই ব্যতিরেকি, আর পরীক্ষণ পদ্ধতি হলো অন্যই ব্যতিরেকি, আর পরীক্ষণ পদ্ধতি হলো ব্যতিরেকি আর সহপরিবর্তন। আচ্ছা, তাহলে ঠিক আছে। এরপরে আমরা দেখব যে অন্য এবং ব্যতিরেকি পদ্ধতির পার্থক্যগুলো। সেই পার্থক্যটা আমরা এখানে এই নোটেতে এখানে করব। আমি সুন্দর করে এখানে কালারফুল করে দিয়েছি। উনি কি ঠিক বললেন? ওটা আমি পরে আসছি।
এখানে আচ্ছা, অন্যই ঠিক। এবং ব্যতিরেকী পদ্ধতির মধ্যে আমি উদাহরণ সহ বলে দেবো পরে। অন্যই এবং ব্যতিরেকী, যদি আমি এই দুটোর মধ্যে দেখি, অন্যই পদ্ধতি হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতি কিন্তু অন্যই পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি। যখন বাকিগুলো আসবো তখন ওগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো ভালো করে দেখুন। এই দুটো পদ্ধতি থেকে বাকি পদ্ধতিগুলো তো অটোমেটিক চলে আসে। অন্যই পদ্ধতি মূলত পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, কিন্তু ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণের উপর নির্ভরশীল। পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘটনা সমূহকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। এই যে পয়েন্ট গুলো এখানে রয়েছে না, এই পয়েন্ট গুলোকে ইয়াদ রাখবেন। এখান থেকে যদি কোশ্চেন আছে এখান থেকে চলে আসবে যে আমরা কি করি, যে পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘটনা সমূহকে আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারি না। কারণ হচ্ছে যেখানে পর্যবেক্ষণ হয় সেখানে যেটা আছে সেটাই পর্যবেক্ষণ করব, কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে কি হয়, সেটা কারো কাছে আনমিউট আছে, মিউট করে দিন। হ্যাঁ, পরীক্ষণের ক্ষেত্রে কি হয়, পরীক্ষণের ক্ষেত্রে সেখানে কিন্তু ঘটনাগুলো চেঞ্জ করা যায়। যেমন আমরা পরীক্ষার হলে বা আমরা যেটা এক্সপেরিমেন্টে যেখানে করি, সেই ল্যাবেতে আমরা কিন্তু উপাদানগুলো আমাদের নিজেদের মতো করে গ্রহণ করে আমরা টেস্ট করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতে পারি। যারা রিসার্চ করেছেন তারা ভালো করে বলবেন। এই অন্য ব্যতিরেকী পদ্ধতি পড়তে গেলে না রিসার্চের মেথড গুলো চলে আসবে। যারা নেটের জন্য পড়েছেন তারা কানেক্ট করতে পারবেন। তাহলে এখানে হচ্ছে কি, যে পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘটনাগুলো যেমন আছে তেমনই আমাকে নিতে হবে, কিন্তু পরীক্ষণে আমরা একটু চেঞ্জ করতে পারবো। ঘটনা ঠিক যেভাবে ঘটে আমরা ঠিক সেভাবেই পর্যবেক্ষণ করতে বাধ্য হই, কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে ঘটনা সমূহ আমাদের নিয়ন্ত্রণাধীন থাকে, আমাদের হাতে থাকে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি প্রয়োজন মতো। 2 নাম্বার পার্থক্য কি, অন্যই পদ্ধতি হলো মূলত একটা আবিষ্কারের পদ্ধতি। অন্যই পদ্ধতি হচ্ছে একটা আবিষ্কারের পদ্ধতি, কিন্তু আমরা বলতে পারি তো পরীক্ষাও তো, পরীক্ষার ফলে তো আবিষ্কার হয়, আবিষ্কার কি হয় না? কিন্তু কেন দেখুন, অন্যই পদ্ধতি আবিষ্কার, কারণ হচ্ছে এই পদ্ধতি কার্যকরণ সম্পর্ককে আবিষ্কার করে মাত্র, প্রমাণ করে না, সেই জন্য আমরা এটাকে আবিষ্কারের পদ্ধতি বলি। আর যেটা ব্যতিরেকী পদ্ধতি সেটা হচ্ছে প্রমাণের পদ্ধতি। এটা আমাদের অন্যই পদ্ধতি যেটা আবিষ্কার করছে বা যেটা বলছে, যেমন হলো যারা ভোজবাড়ি গেছে তাদের পেট খারাপ হয়েছে, সেই আবিষ্কারটাকে সে কিন্তু প্রমাণ দেবে। হ্যাঁ, যারা মাছ খেয়েছে তাদেরই পেট খারাপ হয়েছে গো, ওদের বিয়ে বাড়িতে গেছিলাম তো, ওদের বিয়ে বাড়িতে না মাছেতে খুব খারাপ তেল ইউজ করেছিল। বাইরে কাকিমা আন্টিরা, বা কাকিমা আন্টি বলা ভুল, সব লোকই নিন্দুক যারা পার্সন হয় তারা কিন্তু খেয়ে একদম রুমালে হাত মুছতে মুছতে লোকের নিন্দা করে। ঠিক সেরকম ভাবে বার করে যে ব্যতিরেকী পদ্ধতিটা প্রমাণ করে দেয়। এই পদ্ধতি তাই আবিষ্কৃত কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করে। ঠিক আছে, সেই কারণে অন্যই পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলি, আর ব্যতিরেকী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলি। অন্যই পদ্ধতিটি যে অপসারণের পদ্ধতির উপর প্রতিষ্ঠিত, ব্যতিরেকী পদ্ধতিটি সেই অপসারণের পদ্ধতির উপর প্রতিষ্ঠিত নয়। আচ্ছা, অপসারণের পদ্ধতিগুলো কি এটা আমি একটু আগে বলে দিই, এটা আগে বলা উচিত ছিল, আমি এখন বলে দিচ্ছি অপসারণের পদ্ধতিগুলো কি। এটা কিন্তু জরুরি, অপসারণের পদ্ধতি ছাড়া কিন্তু মিলের কার্যকারণ সম্পর্ক, যে এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো আসতেই পারে না, এর কোনো ভ্যালুই নেই। এখানে এই অপসারণের পদ্ধতির কতটা গুরুত্ব সেটা এখানে দেখে নিন। যে অপনয় বা অপসারণ সূত্র, দুটোকে মনে রাখতে হবে, অপনয় বা অপসারণ সূত্র। তাহলে তর্কবিদ মিল পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতি কোনগুলো? ওই 5টা পদ্ধতি। এই পরীক্ষণমূলক পদ্ধতিকে অপনয়, দেখুন এখানে আমি বললাম যে একটা পর্যবেক্ষণ যুক্ত পরেরটা পরীক্ষণ যুক্ত, একটু আগেই বললাম যে অন্যই ব্যতিরেকীর মধ্যে, আবার এখানে আবার বলছে মিলের 5টা পরীক্ষণমূলক পদ্ধতি। কারণ হচ্ছে পর্যবেক্ষণের আন্ডারই পরীক্ষণ চলে আসে, আমরা পরীক্ষা করতে গেলে পর্যবেক্ষণ ছাড়া আসে না। ঠিক আছে, সেটা সবাই আমরা জানি। তাহলে এখানে পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতিকে অপনয় বা অপসারণের সূত্রের উপর নির্ভরশীল। আচ্ছা, কোশ্চেন আসতে পারে আপনাদের মনে, কেন 2 রকম বলবো? এবারে এখন আমরা বলতে পারি না যে আমি একটা মেয়ে, ঠিক আছে, এখানে হচ্ছে নাজমা একজন মেয়ে, আমি একজন মেয়ে, তাহলে কি হলো, মেয়ে আবার বললাম যে মুন্না একজন মানুষ, তাহলে দুটো ভুল হয়ে যাবে কি? ভুলতে হবে না, ঠিক সেই হয়েছে আর কি, এখানে দুটোই ঠিক। তাহলে পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতিকে অপনয় বা অপসারণের সূত্রের উপর নির্ভরশীল এবং এর উপরে নির্ভর করেই তৈরি হয়। এই সমস্ত পদ্ধতিগুলির মাধ্যমে আমরা আরোহ অনুমানের সিদ্ধান্তে একটা কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করতে চাই। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল কাজ হলো কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করা। আচ্ছা, এখানে চলে আসি। আচ্ছা, এই কার্যকারণ নিয়মকে প্রতিষ্ঠা করতে গেলে, আচ্ছা এবারে কার্যকারণ নিয়মকে যখন আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেমন এখানে দেখলাম উদাহরণে যে আমরা বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, বিয়ে বাড়িতে খেতে গেলাম, যারা ভোজ বাড়িতে খেয়েছে তাদের পেট খারাপ করেছে। তাহলে পেট খারাপের কারণ কি সেটা খুঁজে বার করার জন্য আমরা প্রথমে দেখলাম যে সবাই চাটনি খেয়েছে, সবাই কেউ চাটনি খেয়েছে, কেউ খায়নি, কেউ মিষ্টি খেয়েছে, কেউ খায়নি, কেউ ভাত খেয়েছে, কেউ খায়নি, কেউ বেশি অয়েলি ফুড খেয়েছে, কেউ অয়েলি ফুড খায়নি, ভেজিটেবল বা ফল খেয়েছে।
মানে এরকম বিভিন্ন ভাবে মিক্সড রয়েছে, কেউ খেয়েছে কেউ খায়নি, কিন্তু একটা জিনিস দেখলাম কমন, যে সবাই মাছ খেয়েছে, যারা যারা পেট খারাপ হয়েছে তাদের সবাই মাছ খেয়েছে। মানে আমি এখানে স্যাম্পেল নিয়েছি, যাতে যাতে পেট খারাপ হয়েছে তারাই শুধু স্যাম্পেল, কিন্তু বাইরের লোক না। তাহলে এখানে কি হলো, যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলে কি হবে, যেটার আমাদের প্রয়োজন নয় সেই অবাঞ্ছিত পদার্থ বা অবাঞ্ছিত বিষয় বা ঘটনাকে বাদ দিয়ে দেওয়া, এটাই হলো অপসারণ। তাহলে কার্যকারণ নিয়মকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা জানি আলোচ্য ঘটনার সঙ্গে অপ্রয়োজনীয় প্রচুর অবান্তর ঘটনা যুক্ত থাকে, সেগুলোকে বিযুক্ত করাই হলো কাজ, সেগুলো কখনোই কারণে সহায়ক নয়। এই সমস্ত বিষয়গুলিকে তাই একান্তভাবে বাদ দেওয়া প্রয়োজন, অপনয় বা অপসারণ করা প্রয়োজন। এই সমস্ত অবান্তর বিষয়গুলিকে বর্জন করার নামই হলো অপনয় বা অপসারণ। একটা অন্য উদাহরণ দিই সাথে, যেটা মনে থাকবে। যেমন আমি হচ্ছে বিয়ে করব, এবারে হলো বিয়ে করতে গেলাম, আমার উদ্দেশ্য হলো যে আমি এস নামক কোনো ব্যক্তিকে বিয়ে করব। তাহলে হচ্ছে আমার মেন টার্গেট কি, আমি বিয়ে করব। তাহলে আমাকে অপনয়িক অপসারণ কি কি করতে হবে, আমার শত্রুকে কে বা এস নামক ব্যক্তির শত্রুকে কে চাই আমাদের বিয়ে ভঙ্গ করতে, তাদেরকে আমি বাদ দেবো, তাদেরকে কোন ঠাসা করে দেবো বা তাদেরকে দূরে করে দেবো, বা যে কোনো ভাবে আমার আশেপাশে বা আমার ফ্যামিলির আশেপাশে আসতে দেবো না। তাহলে কি হবে, তাহলে সে ঘটনাটা ঘটবে। ঠিক সেরকম ভাবেই যে অবাঞ্ছিত, যেটা আমাদের কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, সেটা বাদ দেওয়াই হলো অপনয়। বোঝা গেল? এবারে এই অপনয় সূত্র কটা সেটা দেখবো। অপসারণ পদ্ধতি হলো মিলের পরীক্ষণমূলক পদ্ধতিগুলির মূল ভিত্তি। তাহলে এই অপসারণ যে পদ্ধতি, সেটা হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতিগুলির মূল ভিত্তি। কেন? বোঝা গেল যে আমি প্রথমে অন্যইতে বলে দিলাম, হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে খেতে গেছি, আমাদের পেট খারাপ হয়েছে, বেশ করেছি, খেয়েছি, পেট খারাপ হয়েছে তো কি হয়েছে, খেয়েছি, যত খুশি, ঠিক আছে। এরপরে তাহলে এবারে বের করতে হলে কি হবে, কিসের জন্য পেট খারাপ হয়েছে সেটা তো ঘরের লোককে বলতে হবে। আমার মা তো প্রচুর বকছে, কেন খেয়ে এলি, কি কি খেয়েছিলি বল। পরীক্ষা করতে বসেছে, মায়েরা কিন্তু এরকম পরীক্ষা করতে বসে। তাহলে তখন এবারে অপনয় করতে হবে, অপনয় ছাড়া কি সম্ভব? তার জন্য বলা হয়েছে যে মিলের পরীক্ষণমূলক পদ্ধতিগুলোর ক্ষেত্রে, 5টা পদ্ধতির ক্ষেত্রে অপনয় বা অপসারণ সূত্র একান্তই জরুরি। এটাকে বাদ দিয়ে কিন্তু পদ্ধতিগুলো এক পাও এগোতে পারবে না, এই ধরনের কথা বলে। অনেক তর্কবিদ মিলের পদ্ধতিগুলির পশ্চাতে অপসারণমূলক সূত্র বিদ্যমান, তাকে নগর্থকমূলক, অনেক আবার এটাকে সদর্থক নগর্থক বলেছে, ঠিক আছে। মানে অপনয় গুলোকে নগর্থকমূলক প্রক্রিয়া বলে এটাকে বলেছে, এবং বলছে এটা শুধু বাদ দেওয়া বা গ্রহণ করা নয়, এটাকে শুধু বাদ দেওয়া হলো কাজের নেগেটিভলি। এবারে অপসারণের এই ধারণাটা যদি বলা হয় যে অপসারণ মানে কি তাহলে শুধুই বাদ দেওয়া, তাহলে অপসারণের সূত্রটা মেন কি, তাহলে অপসারণের এই সূত্রটা আবার যথাযথ নয়। কারণ না, বলছে প্রত্যেকটি পরীক্ষণমূলক, কারো কাছে আনমিউট রয়েছে প্লিজ মিউট করে দিন। যে প্রত্যেকটি যে পরীক্ষণমূলক পদ্ধতির ক্ষেত্রে দুটো দিক থাকে, একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। তাহলে এখানে যে এখানেই যে এম নামক ব্যক্তি এস নামক ব্যক্তিকে শাদী করবে, তাহলে এই শাদীর ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ দেখতে হবে। নেগেটিভ পার্সন গুলোকে দূরে সরানো আর পজিটিভ পার্সন গুলোকে কাছে নিয়ে আসা। যে আমাদের সম্পর্কটাকে মেনে নেবে বা চাই যে বিয়ে হোক, তারা কি করবে, তাদেরকে বলবো যা আমার বাপের সঙ্গে কথা বল, আমার মার সাথে কথা বল, আমার বোনের সাথে কথা বল। তাহলে এগুলো হবে সদর্থক, আর বাকিটা হবে নগর্থক দিক। তাহলে নগর্থক দিকের পরিপ্রেক্ষিতে অবান্তর বিষয়গুলোকে বাদ দেওয়া হয়, সদর্থক দিকের পরিপ্রেক্ষিতে কার্যকারণ নিয়মকে প্রতিষ্ঠা এবং প্রমাণ করা হয়। তাহলে কোনো কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা এবং প্রমাণ করার জন্য নগর্থক এন্ড সদর্থক দুটোই কিন্তু জরুরি। তাই অপনয় সূত্র শুধুমাত্র নগর্থক দিক নয়, অবশ্যই সদর্থক দিকেরও উল্লেখ করে, ঠিক আছে। এখানে যথাযথভাবে অপসারণ করার জন্য মিলের পরীক্ষণমূলক পদ্ধতিগুলিকে কতগুলো নিয়ম বা বিধি মেনে অগ্রসর করতে হবে। তাহলে এই যে অপসারণ কিভাবে করব, এই অপসারণের পদ্ধতিটা ইউজ কিভাবে করব, সেই জন্য বলছে মিলের পরীক্ষামূলক যে পদ্ধতিগুলো, সেগুলো কতগুলো নিয়ম বা বিধি মেনে এগোতে হবে। এইগুলোকে বলা হয়, যেই বিধিগুলো বা নিয়মগুলো মেনে চলে, মানে এই বিধিগুলোই বলছে অপনয় সূত্র, অপসারণ সূত্র। তাহলে প্রথমে কি জানলাম, যেগুলোকে বাদ দেওয়া হয় সেগুলো অপসারণ সূত্র। পরে একজন বলছে না রে, শুধু বাদ দেওয়া নয়, যেটা বাদ দেবো, যেটা দরকার সেটা গ্রহণ করব, এটাও আমাদের অপসারণের সূত্রের আন্ডারে আছে। আবার পরে মিল বলছে মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলিতে এগুলো হচ্ছে রুল, এগুলো নিয়ম। তাহলে রুলগুলো বা নিয়মগুলো কি, আমাদের কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য মিল যে এক্সপেরিমেন্টাল মেথড গুলো দিয়েছে, সেই মেথড গুলো প্রতিষ্ঠা করার জন্য আমাকে কি রুল ফলো করতে হবে, সেটা হচ্ছে অপনয় সূত্র বা অপসারণ সূত্র বা ক্যানন অফ এলিমিনেশন সূত্র যেটাকে বলা হয়, সেটাকে আমাদের ফলো করতে হবে। তাহলে অপনয় সূত্রগুলি সম্পর্কে বেন কি বলেছে, এটা বেন কি বলেছে নাও পড়তে পারে, তুমি একটু জেনে রাখা দরকার। বেন কি বলছে, যে অপসারণের এই সমস্ত সূত্রগুলি কার্যকারণ নিয়ম থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে লাভ করা হয়। অপসারণের সূত্রগুলো কার্যকারণ নিয়ম থেকে
অবরোহ পদ্ধতির মাধ্যমে লাভ করা যায়। কার্যকারণের সংজ্ঞার মধ্যে অপসরণের সূত্রগুলো, ওই যে অপসরণের সূত্রগুলো, এটা কার্যকারণের যে সংজ্ঞা এর মধ্যে ঢুকিয়ে রয়েছে, প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, এটা আলাদা করে বাবিস করার কিছু নেই। আর অন্যদিকে কার্ভে থিওরি বলছে গুণের দিক থেকে কারণ যদি বলি, কারণ হলো কার্যের সংজ্ঞাটা দিয়েছিল যখন, যে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। পরিমাণের দিক থেকে কারণ এবং কার্য সমান আমরা তো জানি, যেমন হচ্ছে আমি একটা এক টুকরো কাঠকে পুড়িয়ে ফেললাম, পুড়িয়ে ফেললে কি হলো, সেটা ধোঁয়া হয়ে গেল, আগুন হয়ে গেল, মিশে গেল, কাঠটা শেষ হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি কাঠ শেষ হলো, সে কিন্তু তার শক্তিটা পরিবর্তন হয়ে অন্য ফর্মে চলে গেল। আমরা পড়েছি না সবাই ক্লাস 7-8 এই শক্তির যে ট্রান্সফরমেশনটা, সেরকম বলছে পরিমাণের কোনো পরিবর্তন হয় না, পরিমাণ সমান থাকে কারণ এবং কার্য। তাহলে কারণকে বাদ দিলে তাই কার্যটি কখনোই সংঘটিত হতে পারে না। তাই কারণের সংজ্ঞার মধ্যেই অপসরণের সূত্রগুলি নিহিত রয়েছে। এত ভিতরে ডিপে না গিয়ে জাস্ট বলার জন্য বলে দিলাম। এবারে আমরা আসবো অপসরণের সূত্রগুলো কোনগুলো, প্রথম সূত্র কি, দ্বিতীয় সূত্র কি, তৃতীয় সূত্র কি। তাহলে কার্যকারণ নিয়মে প্রতিষ্ঠা করার জন্য মিল যে পদ্ধতিগুলো ব্যবহার করেছে, যেমন অন্বয়ী পদ্ধতিতে অপসরণের ক নাম্বার সূত্রটা ব্যবহার হয়েছে, অপসরণের 1 নাম্বার সূত্রটা অন্বয়ী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ব্যতিরেকী পদ্ধতিতে আমরা অপসরণের দ্বিতীয় সূত্রটাকে ব্যবহার করেছি। ঠিক এভাবে কোনটায় কোনটা ব্যবহার করেছি সেটা দেখবো। অপসরণের প্রথম সূত্রটা কি না, পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসরণ করা হয় তার জন্য কার্যটি ঘটনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেটা। যেমন এখানে দেখা গেল যাদের যে পেট খারাপ হয়েছে না, পেট খারাপের ঘটনা দেখা গেল, বলছে যারা যারা সবজি খেয়েছে বা যারা যারা স্যালাড খেয়েছে, তাদেরকে দেখলাম যে তাদের কিছু হচ্ছে না, তার মানে কি ওটাকে বাদ দেওয়া হলো। এবারে ওটা থাকুক আর না থাকুক, কারা স্যালাড খেয়েছে কি খায়নি সেটার উপরে পেট খারাপ ডিপেন্ড করছে না, তাহলে সেটা তার কারণ হতে পারে না। তাহলে যেই ঘটনাটাকে বাদ দিলে কার্যটা ঘটে, ঠিক আছে, সরি, কারণটাকে বাদ দিয়ে দিলে কার্যটা কিন্তু ঘটবে কি ঘটবে না তার মধ্যে কোনো ফারাক যদি না পড়ে, তাহলে সেটা হবে অপসরণ বা অপনয়নের প্রথম সূত্র। তাহলে পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করে দিই, বাদ দিয়ে দিই, তার জন্য যদি কার্যটা ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই পূর্ববর্তী ঘটনাটা তাহলে কারণ বলবো না, তাই তো? সেটা কারণ বলার কোনো কথাই নেই। উদাহরণে বলছে যে আমরা সকালবেলায় প্রাতঃভ্রমণ বাদ দিলেও যদি ঠান্ডা লাগায়, প্রাতঃভ্রমণ মানে সকালবেলায় আমি যদি বেরোই, সকালবেলায় প্রাতঃভ্রমণটা বাদ দিলেও যদি আমার ঠান্ডা লাগা থাকে, তাহলে আমি কখনোই বলবো না যে সকালবেলায় আমি হাঁটতে যাই বলেই ঠান্ডা লাগে। তাহলে তখন আমাকে খুঁজে বার করতে হবে অবশ্যই আমার ব্লাড ইনফেকশন হয়েছে, অন্য কোনো সমস্যা হয়েছে, তাহলে এই প্রাতঃভ্রমণটা তখন সেটার কারণ হচ্ছে না। এটা হচ্ছে অপনয়ী সূত্রের প্রথম সূত্র। তারপরে হচ্ছে অপনয়ের দ্বিতীয় সূত্র কোনটা, দ্বিতীয় অপনয় সূত্র কি, কোনো একটা পূর্ববর্তী ঘটনাকে অপসরণ করলে, মানে ওটাকে যদি অপসরণ করি তাহলে ঘটনাটাও, অনুবর্তী ঘটনাটাও কিন্তু অপসারিত হয়, তাহলে সেটা হবে অপনয়নের দ্বিতীয় সূত্র। এরপরে যেটা আছে তৃতীয় সূত্রটা কোনটা না, পূর্ববর্তী একটি ঘটনা হ্রাস বৃদ্ধি ঘটলে, কমলে কমবে বাড়লে বাড়বে, সহপরিবর্তন যেটা, তাহলে কার্যকারণে এটা হচ্ছে সহপরিবর্তনের পদ্ধতি। কার্যকারণে পরিমাণগত লক্ষ্যের মধ্যে অপসরণের এই সূত্রটা থাকে। পরিমাণের দিক থেকে কারণ এবং কার্যের সমান, তাই বলছে কার্য তাই আর কিছুই নয়, সেটা হচ্ছে কারণের একটি রূপান্তর অবস্থা। এই যে এই ব্যাখ্যাগুলো করে, এটা হচ্ছে অপনয়ের তৃতীয় সূত্রটাকে ফলো করে। আর জোসেফ আরো একটা বলছে, এই 3টি সূত্র ছাড়াও তর্কবিজ্ঞানী জোসেফ, আচ্ছা, সে কি বলেছে যে আরো একটি অতিরিক্ত সূত্রের উল্লেখ করেছেন। সেই অতিরিক্ত সূত্রটা কি বলছে, একটি ঘটনাকে যদি অপর একটি ঘটনার কারণ বলে জানা থাকে, তাহলে ওই ঘটনাকে আর অন্য কোনো ঘটনার কারণ রূপে জানা যায় না, তাই তো? একটাকে যদি আমি অটোমেটিক জানি, তাহলে অন্যটাকে সেটাকে জানার দরকার নেই। এটা হচ্ছে দিয়েছে তর্কবিজ্ঞানী জোসেফ আলাদা করে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলে অপনয়নের কটা সূত্র, 3টে সূত্র কি কি বললাম। এবারে আমরা চলে যাব মেন নোটে। আমরা কোথায় পড়েছিলাম, আচ্ছা ওটাই বলছিলাম, পার্থক্য গুলো পড়েছিলাম আমরা। এখানে বোঝা গেল কত নাম্বার ছিল। হ্যাঁ, অন্যই পদ্ধতিটি যে অপসারণের পদ্ধতির উপর প্রতিষ্ঠিত। ব্যতিরেকী পদ্ধতিটা কি হলো, ব্যতিরেকী পদ্ধতি কিন্তু সেই অপসারণের পদ্ধতির উপরে নয়, যেটার উপরে অন্যই সেটার উপরে কিন্তু নয়। তাহলে অন্যই পদ্ধতিটি অপসারণের প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত হলেও ব্যতিরেকী পদ্ধতিটি অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। অন্যই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে
তা 2 বা ততোধিক দৃষ্টান্ত নিতে পারে। যখন অন্যই পদ্ধতি কি বলেছিলাম, পর্যবেক্ষণের পদ্ধতি। পর্যবেক্ষণ কিন্তু আমরা একের অধিক করতে পারি, দৃষ্টান্ত আমরা প্রচুর নিতে পারি, অনেকগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে আসতে পারি। কিন্তু ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে এটা পরীক্ষণমূলক পদ্ধতি। এখানে শুধুমাত্র দুটো দৃষ্টান্ত প্রয়োজন হয়, যেটা দিলবার স্যার বলছিলেন, এবারে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, যে অন্যই পদ্ধতিটা যেহেতু পর্যবেক্ষণমূলক পদ্ধতি, সেখানে এক বা একাধিক বা ততোধিক সদর্থক সিদ্ধান্ত, সদর্থক ইয়াদ রাখিয়ে যে সদর্থক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আর ব্যতিরেকিটা কিন্তু সদর্থক নমর্থক দুটোই থাকবে, এবং সেটা পরীক্ষণমূলক পদ্ধতি। সেখানে কিন্তু অনেক উদাহরণ থাকবে না, অনেক দৃষ্টান্ত থাকবে না, সেখানে দুটো দৃষ্টান্ত থাকবে বা দুটো ঘটনা থাকবে। দুটো ঘটনার মধ্যে সদর্থক এবং নমর্থক দুটো দিকই দেখা হবে, সেটা ব্যতিরেকি পদ্ধতি। অন্যই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু নমর্থক দৃষ্টান্ত স্থান নেই, এখানে লিখে দিয়েছি। অন্যই পদ্ধতির দৃষ্টান্ত সমূহের ক্ষেত্রে আমরা ঘটনাগুলোর মধ্যে মিল খুঁজে বার করি, মিল বা অন্যই এগ্রিমেন্ট পর্যবেক্ষণ করি। কিন্তু ব্যতিরেকি পদ্ধতির দৃষ্টান্ত সমূহগুলোর মধ্যে আমরা অমিল বা ব্যতিরেক দেখি। অন্যই পদ্ধতির ক্ষেত্রে বহু কারণবাদের সম্ভাবনা প্রবল থাকতে পারে, কারণ হচ্ছে আমরা অনেক দৃষ্টান্ত নিই, পর্যবেক্ষণ জাকা জাকা করে ফেলি। ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে এই যে বললাম, অন্যই পদ্ধতির ক্ষেত্রে বহু কারণের সম্ভাবনা কি, কেন বলছি, যে আমি বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, বিয়ে বাড়িতে খেতে যে যারা যারা ভোজ খেয়ে গেছে তাদের পেট খারাপ হয়েছে, তাহলে কারণ কি কি হতে পারে? আরে কি বলতো, মাছটাতে একটু বেশি তেল হয়ে গেছিল, ওটা কি? নাকি মাংসের ঝোলটা প্রচুর রিচ হয়ে গেছিল, ওটা? না রে, পাঁপড় ভাজাটার জন্য মনে হয়েছে, তেলটা খারাপ ছিল, ভালো কোম্পানি ইউজ করেনি। না রে, একজন বলছে না রে, পানিটা মনে হচ্ছে বিসলারি বোতল দেয়নি, নর্মাল কোনো খারাপ পানি দিয়ে দিয়েছিল, সেটা থেকে হয়েছে। তাহলে কতগুলো কারণ পেলাম, প্রচুর কারণ চলে এলো। তাহলে বহু কারণবাদের সম্ভাবনা কোথায় তৈরি হয় বলুন তো, বাতিলাল স্যার বলুন? বহু কারণবাদের সম্ভাবনা অন্যই পদ্ধতিতে হয় না ব্যতিরেকি পদ্ধতিতে হয়? অন্য পদ্ধতিতে হয়। একদম। তাহলে আমি ঘুম ভাঙাবার জন্য যাকে তাকে এরকম কোশ্চেন করবো, যদি কেউ ঘুমিয়ে থাকেন ক্লাস জয়েন করে, সে কিন্তু বিপদে ঘুম পড়বে। চলে আসছে হ্যাঁ, ওই জন্যই তো, ঘুম এলে হবে না। 9 ঘন্টা জার্নি করে আসাটা খুব কষ্ট। 9 ঘন্টা প্রতিদিনের জার্নি, না ওয়ান ডে? না না, আজকে এলাম বাড়ি থেকে। আচ্ছা, ওটা তো ঠিক আছে, করে দাও। ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমি একটা কথা বলছিলাম যে আমরা অন্যায় পদ্ধতিতে সদার্থক বা পজিটিভ দিক লক্ষ্য করতে পারি, আর ব্যতিরেকি পদ্ধতিতে কেবলমাত্র নরার্থক দিক লক্ষ্য করতে পারি, পজিটিভ না। আর যদি আমরা বলি সদার্থক এবং নরার্থক দুটোই দিক লক্ষ্য করতে পারি আমরা অন্যায় ব্যতিরেক পদ্ধতি, অর্থাৎ ওখানে আমরা দুটা দৃষ্টান্ত পাই, একটা সদার্থ দৃষ্টান্ত, একটা নরার্থক দৃষ্টান্ত। যেমন আমি এভাবে উদাহরণ দিতে পারি যে অতিবৃষ্টি বন্যা হওয়ার কারণ, বৃষ্টি হয়েছে বেশি, বন্যা হয়েছে, বৃষ্টি হয়নি, বন্যা হয়নি। এটা হচ্ছে দুটোই আমার আছে, সদার্থক আছে, নরার্থক আছে, তাই এটা হচ্ছে অন্যায় ব্যতিরেকি। আর যদি আমরা বলি যে থাইরয়েড অনুচ্ছেদনের ফলে বুদ্ধি সংকীর্ণ হয়, এটা শুধুমাত্র ওটা নাই, তার জন্য আমার বুদ্ধি বা নেই, এটা হচ্ছে নরার্থক মানে ব্যতিরেকি পদ্ধতি। এখানে হ্যাঁ, সদার্থকটা আসবে না। আমি কি সদর্থক বললাম কোথাও? বলছি আমি কি আমি সদর্থক? শুনি, না। হয়তো আমি শুনেছি আচ্ছা, যে আপনি দুটো না, অন্যইর বলেছেন মধ্যে, ম্যাডাম, বলেছেন। আচ্ছা তাহলে যদি বলেছি তাহলে ভুল করে বলে ফেলেছি, কারণ অন্যই পদ্ধতি মানে সেটা মিল খুঁজে পাবো, আর অন্যই ব্যতিরেকি মানে সেগুলো নেগেটিভ গুলো দেখি। ঠিক আছে, এটা অন্যই পদ্ধতির ক্ষেত্রে কি হয়, যে সবসময় যেটা মিল হচ্ছে, সাধারণ আছে, সেটাকে খুঁজে বার করি। ব্যতিরেকির ক্ষেত্রে সেটাকে আমরা না না দৃষ্টান্ত গুলোই গ্রহণ করি। আর অন্যই ব্যতিরেকির ক্ষেত্রে কিন্তু দুটোই থাকে, এটা একদম সাধারণ। কোথায় যদি বলে দিয়েছি তাহলে ভুল বলে দিয়েছি। অন্যই পদ্ধতির দৃষ্টান্ত সমূহের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা, মানে বহু কারণবাদের সম্ভাবনা কেন হয় বোঝা গেল না। অন্যই পদ্ধতির ক্ষেত্রে বহু কারণবাদের সম্ভাবনা যতটা প্রবল, ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ততটা প্রবল নয়। অন্যই পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ককে সহ অবস্থানের সম্পর্ক থেকে পৃথক করা সম্ভব নয়, কিন্তু ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে সেটা পৃথক করা সম্ভব। আর অন্যই পদ্ধতির প্রয়োগের মাধ্যমে আমরা কারণ থেকে যেমন কার্যকে আবিষ্কার করতে পারি, এটা একটা পয়েন্ট, আচ্ছা পয়েন্ট মনে রাখবেন। তেমনি কার্য থেকে কারণে যাওয়া যায় অন্যইতে, কিন্তু ব্যতিরেকিতে আমরা কারণকে খুঁজে বার করতে পারি, কিন্তু কার্য থেকে কারণ থেকে কার্যে যায়, কিন্তু কার্য থেকে কারণে যাওয়াটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। তাই অন্যই পদ্ধতিটি ব্যবহার করা অনেক সহজ ব্যতিরেকি পদ্ধতির তুলনায়। আর অন্যই পদ্ধতিটা সেটা সম্ভাব্য হয়, ব্যতিরেকি পদ্ধতিটা তার থেকে একটু নিশ্চিত হয়। অ্যাকচুয়ালি সবগুলোই তো অবরোহ, সব অবরোহ মানে কোনোটাই আমি 100% নিশ্চিত বলতে পারবো না, কিন্তু ব্যতিরেকিটা অন্যের থেকে তুলনামূলকভাবে সেটা সিদ্ধান্তটা নিশ্চিত সিদ্ধান্ত দেয়। ম্যাম, এটা একটা উদাহরণের সাহায্যে বলে দেবেন একটু 7 নম্বর পয়েন্টটা?
ক নাম্বারটা বলুন তো? 7 নম্বর। 7 সাত লাস্ট নাম্বারটা উদাহরণ ভাবতে হবে। কালকে কালকে ইয়ে কি বলে এক্সপ্লেনের সময়, কোশ্চেন আনসার এক্সপ্লেনের সময় বলে দেবো, উদাহরণ ভাবতে হবে, এখন মাথার খাটাতে পারছি না। ঠিক আছে, নেক্সট চলে যায় পরের পয়েন্টে। এটা হয়ে গেল সংযোগ পদ্ধতি বা সম্মিলিত পদ্ধতি, মানে এটা হচ্ছে এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্ট, দুটো একসঙ্গে থাকছে। এটা অন্যই এবং ব্যতিরেকী পদ্ধতি। এটা লিখে নিন, অন্যই এবং ব্যতিরেকী পদ্ধতি, বইটার মধ্যে চেঞ্জ করে নিন। মোটামুটি হয়ে গেল তো অন্যই কি ব্যতিরেকী পদ্ধতি, যখন দুটো একসঙ্গে কাজ হবে, অন্যই হলে অন্যই, ব্যতিরেক হলে ব্যতিরেক, দুটোকে মিলিয়ে যখন একসঙ্গে একটা ফাইনাল সিদ্ধান্তে আসবো, সেটা হচ্ছে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এবারে আসবো যেটা সহপরিবর্তন পদ্ধতি। পরের নাম্বার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। মানে মিলের মতে যখন দুটো ঘটনার মধ্যে এমন একটা সম্পর্ক দেখা যায় যে একটির পরিমাণ বা মাত্রা বাড়লে অন্যটির পরিমাণও বাড়ে বা কমে, তখন সেটাকে বলা হচ্ছে যে সহপরিবর্তন পদ্ধতি, সহযোগী পরিবর্তন পদ্ধতি বা সহপরিবর্তন পদ্ধতি। ছোট ছোট করে লিখে নিয়েছি, ওখানে পড়ে নেবেন। কারণ ও ফলাফলের মধ্যে মাত্রাগত সম্পর্ক, উপস্থিতি অনুপস্থিতি দুটোই তুলনা করা হয়ে থাকে। প্রাকৃতিক সামাজিক বিজ্ঞানের গবেষণায় এটা আমরা ব্যবহার করে থাকি। ওজন বাড়লে রক্তপাত বাড়ে, শিক্ষার হার বাড়লে আয়ের মাত্রাও বাড়ে, সার ব্যবহার করলে ফসল উৎপাদনে বাড়ে, যদি সার ব্যবহার না করি ফসল উৎপাদনে কমবে। এরকম এগুলো হলো সব সহপরিবর্তন। কালকে যেহেতু এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, তার সাথে থিওরি গুলো চলে আসবে। লাস্টে আসছে যেটা অবশিষ্টাংশের পদ্ধতি। হ্যাঁ বলুন। বলছিলাম ওই ব্যতিরেক পদ্ধতি আর অন্য ব্যতিরেক পদ্ধতি দুটি কথা একদিন বলছিলেন। ব্যতিরেক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত তো থাকে, ওই সদর্থক নগর্থক দৃষ্টান্ত থাকে, কিন্তু অন্য ব্যতিরেকের ক্ষেত্রে তো সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ আর নগর্থক দৃষ্টান্ত গুচ্ছ দুটি থাকে। বুঝতে পারলাম না, আর একবার বলবেন। ব্যতিরেকী দৃষ্টান্তের ক্ষেত্রে দুটি দৃষ্টান্ত থাকে, সদর্থক এবং নগর্থক। শুধুমাত্র নগর্থক দৃষ্টান্ত তো থাকে না। অন্য ব্যতিরেকের ক্ষেত্রে নগর্থক দৃষ্টান্ত গুচ্ছ এবং সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ থাকে। ব্যতিরেকের ক্ষেত্রে শুধুমাত্র নগর্থক দৃষ্টান্ত তো নয়, সদর্থক থাকে, নগর্থকও থাকে। অ্যাকচুয়ালি ব্যতিরেক মানে আমরা যেটা পড়ে এসেছি, জেনেছি, ব্যতিরেক মানে সেখানে ব্যতিরেক না না গুলো দেখে থাকি, কিন্তু আর অন্যয়ের ক্ষেত্রে যেটা সদর্থক গুলো দেখে থাকি। আর অন্যই এবং ব্যতিরেক দুটো যেটা থাকবে, সেখানে সদর্থক এবং নগর্থক দুটো একই সাথে দেখবো। এটা কি বলতে চাইছেন আপনি, নাকি বলতে চাইছেন যে ব্যতিরেকীতে সদর্থক এবং নগর্থক দুটোই থাকে? না না, এটা আমি এক লাইন বলে নিই, তারপরে বলবেন। ব্যতিরেকের ক্ষেত্রে একটা জিনিস যেটা পয়েন্ট করা উচিত, সেটা হচ্ছে ব্যতিরেকের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে দুটো দৃষ্টিভঙ্গি দেখলাম না, ওই অপসারণের সূত্রগুলোর ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয়ই থাকবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায়, তাহলে পজিটিভ এবং নেগেটিভ মানে সদর্থক এবং নগর্থক দুটো পার্ট থাকবে। যেহেতু আমরা পরীক্ষণমূলক পদ্ধতি বলি স্পেশালি ব্যতিরেকীটাকেও, তো যেহেতু পরীক্ষণমূলক পদ্ধতি বলি, সেই অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে পরীক্ষণমূলক পদ্ধতিতে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে। এটার মধ্যে একটা প্রচুর কন্ট্রাডিক্টরি থাকছে। আমি আরো দু একটা বই ভালো করে পড়ি এবং তারপরে ফাইনাল ডিসিশন বলবো। আপনাদের যদি জানা থাকে বলেন অবশ্যই, কারণ আমি পড়াচ্ছি মানে যে আমি সর্বজান্তে এরকম নয়। আপনারা যদি ভালো বই পড়ে থাকেন, কারো জানা থাকলে বলবেন প্লিজ। বলুন, কে বলতে চাইছিলেন? দিলওয়ার স্যার যেটা বললো যে ব্যতিরেকিতে শুধুমাত্র নঅর্থক দিকই পর্যবেক্ষণ করা হয়, পরীক্ষা করা হয় না, নঅর্থক দিকটাই দেখা হয়। দিলওয়ার বলার উদ্দেশ্য হলো যেটা যে অর্থে বলতে চেয়েছে, ওটা পরিচয় অর্থে, যে আমি ব্যতিরেকী পদ্ধতিকে কিভাবে চিনবো যে এটা ব্যতিরেকী। তো শুধুমাত্র অনুপস্থিতি বা অমিল প্রত্যক্ষ করেই বোঝা যাবে যে এটা হলো ব্যতিরেকী। আর আপনি যেটা বলেছিলেন আগেই বা এখনো বললেন, বা এই যে আপনার আগে যেটা একজন বললো, যে ব্যতিরেকীতে দুটি মাত্র দৃষ্টান্তই যাচাই করা হয়, একটি হলো সদর্থক, অপরটি হলো নঅর্থক। ওখানে দুটি দৃষ্টান্ত থাকে, একটি সদর্থক, অপরটি নঅর্থক। আর অন্যতে শুধুমাত্র সদর্থকই থাকে। মানে আপনি যেটা বলেছেন সেটা ভুল বলেননি। কারণ এই অর্থে পরীক্ষণমূলক পদ্ধতি যদি দেখি, ওই অর্থে পরীক্ষণমূলক যদি পদ্ধতি বলি, পরীক্ষণ মানেই তো পজিটিভ নেগেটিভ থাকে, তো সেই দিক থেকে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে। সেই অর্থে দেখতে গেলে কিন্তু সেটাই বোঝার। সাধারণ যেটা বললেন একদম আমরা নেগেটিভ মানে ব্যতিরেকী মানে নেগেটিভ অর্থে আমরা কিন্তু বুঝি ওটা। ব্যতিরেকীতে দুটি দৃষ্টান্তই যাচাই করা হয়, একটি হলো সদর্থক, অপরটি হলো নঅর্থক, দুটোই মাত্র দৃষ্টান্ত থাকে।
আর উনি যেটা বলছেন যে পরিচয় অর্থে, কথাটা ঠিকই, কেন না ব্যতিরেক কথার অর্থই হচ্ছে অভাব বা অমিল। একদম ব্যতিরেকি মানে তো ওটাই বোঝানো হয়। ঠিক আছে, নেক্সট চলে যায় তাহলে। এটা হচ্ছে অবশিষ্টাংশের পদ্ধতি, যেটা হচ্ছে মিলের যেটা লাস্ট 5 নাম্বার এক্সপেরিমেন্টাল মেথড, সেটা হচ্ছে অবশিষ্টাংশের পদ্ধতি। এর জটিল ঘটনা বা ফলাফলের কিছু অংশ জানা কারণগুলোর মাধ্যমে ব্যাখ্যা করা যায়, এবং যেটা পড়ে থাকে যেটা জানি না সেই অবশিষ্ট অংশটা তখন আমরা অজানা কারণে ঘটে বলে মনে করি, সেটা হচ্ছে অবশিষ্টাংশের পদ্ধতি। স্পেশালি কোশ্চেন গুলো এখানটা থেকে আমার মনে হয় যে এতগুলো পদ্ধতি আছে, তো অন্যই ব্যতিরেকি এবং ওই যেটা মিল আছে, ওই ওই 2-3টের মধ্যে বেশিরভাগ কোশ্চেন গুলো পড়বে, এটা আমার আইডিয়া। এবারে যে কোশ্চেন মানে যিনি যে মহান পুরুষ করবেন বা মহিলা করবেন, তিনি যদি স্টুডেন্টদেরকে এখন ঘাবড়াবার চেষ্টা করেন তখন ভিতরে ডিপে যেতে পারেন, না হলে কিন্তু অ্যাকচুয়ালি এই পদ্ধতিগুলোর কার বা কটা পদ্ধতির কথা বলেছে, বা একদম উপরে উপরে একটা দুটো উদাহরণ দিয়ে তার সাথে এরকম ধরনের কোশ্চেন আসা উচিত। আর আমার যদি পছন্দের স্যার বা ম্যাম অনেকেই কিন্তু ভালো উপরের জায়গায় রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ যদি কোশ্চেন করেন অবশ্যই আমার বই থেকে কোশ্চেন থাকবে, এইটুকু আমার বিশ্বাস। প্রশ্ন তো ছাত্রদের সুবিধার্থে করা হবে না, প্রশ্ন করা হবে কম্পিটিশনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই তো প্রশ্নের। অবশ্যই কম্পিটিশন থাকবে, কিন্তু কম্পিটিশন থাকবে মানে এই নয় আমি যা খুশি কোশ্চেন করে দিতে পারি। একটা মিনিমাম একটা তাকেও রুলস রেগুলেশন ফলো করতে হয়। একেবারে মাদ্রাসায় কোশ্চেন তো গুগল ট্রান্সলেট করেছে বাংলাটা, একদম ভুল ভাল, মানে এই বানান গুলো ইগুলো সব বার্কলেকে বলতে প্রথমে কি ফার্স্ট পেপার পরীক্ষা দিতে হবে তারপর সাবজেক্ট? একটা কোশ্চেন কিন্তু আমার মনে হয় মিক্সড কোশ্চেন থাকা উচিত, মানে একদম কতগুলো সহজ কোশ্চেন, কিছু কিছু মডারেট আর কিছু টাফ, আর 1 থেকে 2% বা 0.5% স্ট্রং মানে প্রচুর কঠিন দিতে পারে। এটা রুল, আমার মনে হয় এটা করা উচিত। হ্যাঁ ম্যাম, বলছিলাম 35% একদম সোজা, 35% হয়তো মিডিয়াম, আর 30% একটু কঠিন থাকবে, এরকম একটা কোশ্চেন থাকা মিডিয়াম উচিত। ওরকম করা কিন্তু উচিত। গতবার 16তে এত কোশ্চেন সোজা করেছে যে মানে জল ভাত, মানে যে প্রিপারেশন নেয়নি সেও 45-47টা ঠিক করে নেবে 55 একদম এরকম। একদম, কারণ হচ্ছে যদি এরকম মিক্সড লেভেল না থাকে তাহলে ঘুরিয়ে দিয়েছিল 3-4টা কোশ্চেন মোটামুটি, নাহলে মোটামুটি ছিল। কোশ্চেন গুলো দেখে যেতে সহজই ছিল না, কারণ হচ্ছে যদি কোশ্চেন প্রচুর সহজ করে দেয় তাহলে যারা পড়াশোনা রিয়েলি করেছে তাদের কিন্তু ক্ষতিটা, কারণ ওটা সবাই তো সেম নাম্বার পেয়ে যাবে, আর ইন্টারভিউ বোর্ডে তো ঘাবলাবাজি হবে। ওই জন্যই তো করেছিল ওখানে, ওরা তো খুব সাথে করেছিল। এখানে লাইভে পড়াচ্ছে আমাকে ধরে, এদিকে বলছে ভোটে দাঁড়াবো, এদিকে লাইভে করেছে, তুলে নিয়ে যাবে এখন মমতা দিয়ে আমাকে। কারণ হচ্ছে ওদের সার তো ছিল তো। আসিদুল স্যার যেটা বলছিলেন পদ্ধতি সম্পর্কে, পর্যবেক্ষণ পরীক্ষণের ব্যাপারটা, এটা দিলওয়ার স্যারও বললো, ওটা ক্লিয়ার করলেন না। কোনটা বললাম? কোন কোন পদ্ধতিকে পর্যবেক্ষণের পদ্ধতি এবং কোন পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলবেন না? আচ্ছা আচ্ছা, কোনটাকে পর্যবেক্ষণের এবং কোনটাকে পরীক্ষণের পদ্ধতি বলবো? 1 নাম্বার হচ্ছে পর্যবেক্ষণের। আমি কিন্তু পড়াতে পড়াতে বলেই দিয়েছি অলরেডি। পর্যবেক্ষণের দেখুন, অ্যাকচুয়ালি আমরা বলি যে অন্যই পদ্ধতিটা হচ্ছে পর্যবেক্ষণের পদ্ধতি, তাই তো হয়ে গেল, ওটা অনেক দৃষ্টান্ত আমরা গ্রহণ করি। কিন্তু অনেকে বলছে যে বাকি যেটা ব্যতিরেকি পদ্ধতি সেটা হচ্ছে পরীক্ষণের পদ্ধতি, আর ব্যতিরেকি পদ্ধতিটাই হচ্ছে কিন্তু এই পদ্ধতিগুলোর মধ্যে যতগুলো 5টা পদ্ধতি দেখলাম, আমি প্রথমে বলে দিলাম মূল হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, আর ব্যতিরেকি পদ্ধতিটাতেই কিন্তু সময়ের পরিবর্তন এদিক ওদিক করে কিন্তু বাকিগুলো হয়েছে, বোঝা যাচ্ছে সেটা। তো শুধুমাত্র আমি এরকম নর্মালি দেখার জন্য বলতে পারি যে এটা পর্যবেক্ষণের ওটা পরীক্ষণের, তা বলে কি আমি পর্যবেক্ষণ করি না, অন্য এই পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণ করি না, ওখানে করি, পরীক্ষণের পদ্ধতি বলা হয় কিন্তু ওটাও পর্যবেক্ষণ করি। অতএব আমি বলবো শুধুমাত্র অন্য এই পদ্ধতিটা পর্যবেক্ষণের পদ্ধতি, বাকি সবগুলোকেই পরীক্ষণের পদ্ধতি এবং পর্যবেক্ষণ দুটোই মিক্স থাকে ওখানে। এটা হচ্ছে কঠিন ভাবে জানার জন্য, কারণ এগুলো একজন সমালোচনা করেছে, বিভিন্ন জন বিভিন্ন রকম সমালোচনা করেছে, সেই সমালোচনার অর্থে এই কোশ্চেন গুলো চলে আসে। তো এইগুলো ডিপে এতটা কোশ্চেন আসবে না যদিও। তো আমি চাইছি এখন মোটামুটি একটা নর্মাল যে বিষয়টা সেটা একটা কনসেপ্ট ক্লিয়ার হোক, তারপরে বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করব, বেশি বেশি করে সামনে পরে যখন টাইম থাকবে তখন ভিতরে ডিপে যাব, না হলে কিন্তু এখন উপরে উপরে মানে স্ট্রংলি আমাদের সিলেবাসটাকে আগে মাথায় নেবার চেষ্টা করছি।
আর আপনাদেরকেও আমার এটা ব্যক্তিগত আমার একটা মানে কি বলবো উপদেশ বলবো বা আমার মতামত বলবো, কারণ আমি এই রুলটা ফলো করে আমি পাস করেছি। কারণ আমি এই জিনিসে ভড়কে গেছিলাম। এক টাইম ছিল মানে একটা কোশ্চেন নিয়ে বসে থাকতাম, একটা টপিক নিয়ে বসে থাকতাম, মানে তার শেষই হতো না, যেন একটা চ্যাপ্টার শেষই হচ্ছে না, দুটো চ্যাপ্টার শেষই হচ্ছে না। তো এই ধরনের যেগুলো কমপ্লিকেটেড বিষয় আসবে সেগুলোকে মাথা থেকে ঝেড়ে বার করে দিতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এত কমপ্লিকেটেড আসবে না পরীক্ষা, বা এলেও একটা আসবে, দুটো আসবে, তবে একটার জন্য আমি 100 ঘন্টা কেন নষ্ট করবো? তো আমাদের মেন টার্গেট এখন থাকবে পুরো সিলেবাসটাকে একদম মোটামুটি একটা কোশ্চেনে উত্তর দেওয়া। তারপরে যদি টাইম এনাফ থাকে তখন আমরা ডিপে আরো ভেতরে ভেতরে ঢুকে তখন পড়বো। ঠিক আছে? কালকে কিন্তু পুরোটা যত এমসিকিউ আছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। আর ওই যে যেটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ওটা তো আমার তো মন বলছে যেহেতু এক্সপেরিমেন্টাল পজিটিভ নেগেটিভ থাকে কি অর্থে এবং উদাহরণ সহকারে প্রত্যেকটা পয়েন্ট যে আমি পার্থক্য বলেছি সেই পার্থক্যগুলোর একটা একটা করে উদাহরণ সামনে নিয়ে কালকে আমি এমসিকিউ এর ক্লাস যে হবে না মর্নিং এ 5টায়, ওখানে কিন্তু বলে দেবো, পেয়ে যাবেন। একটা সুন্দর ধরনের একটা মানে আমরা যেরকম বাস্তবিক জীবনে ব্যবহার করি ওরকম ধরনের একটা সুন্দর উদাহরণ খুঁজে ভেবে আমি ওখানে অ্যাড করে নেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম। আচ্ছা, আর একটা বিষয়, এটা এর পড়িয়ে দিই, এটা কেন পড়ে থাকে কেন? ম্যাম হাইপোথিসিসটা হাইপোথিসিসটা পড়িয়ে দিয়েছি তো, হাইপোথিসিস তো পড়িয়ে দিয়েছি। আচ্ছা ম্যাম, ওটা আমি তাহলে ক্লাস দেখে নেব। হ্যাঁ, এটা পড়িয়ে নিয়েছি, রেকর্ড ক্লাসে পেয়ে যাবেন। যেটা বাকি রয়েছে ম্যাম সেটা আরেকটা জিনিস বললেন এটা না ম্যাম, হয়ে গেছে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক হয়ে গেছে। হ্যাঁ বলুন। ম্যাম বলছিলাম আরেকটা জিনিস অ্যাড করা ছিল, এটা হয়ে যেটা গেছে। হলো অন্যায় পদ্ধতির অপপ্রয়োগে অপর্যবেক্ষণ দোষ ঘটে, আর ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগে কাকতলী দোষ ঘটে, এই দুটো। আজকে এখানে থামিয়ে দিই, কারণ আমাকে ক্লাসটা বন্ধ করতে হবে, অন্য কাজ আছে। আমি চাইছি আমার ক্লাসটা অফ হ্যাঁ করে ম্যাম, দেবো। আপনি একটু রেস্ট কালকে যা যা কোশ্চেন আছে আপনি এক কাজ করুন, কমেন্টে বা এই কমেন্টে বলছি যে আপনার আমাদের গ্রুপেতে মেসেজ করে রাখুন, আমি একদম কালকে অবশ্যই ক্লাসে ইনক্লুড করে দেবো। আর নোটসটাতে ম্যাম পিডিএফটা রাত্রে দিবেন। এই পিডিএফটা ঠিক হ্যাঁ, আছে, দিয়ে দিচ্ছি। আমি ক্লাসে জয়েন করতে পারিনি তো, আগে শেষের এখানে দিকে জয়েন করেছি। পিডিএফটা দিয়ে দিচ্ছি বটে, কিন্তু এখানে না ওই কি বলে ওই ভেনচিত্র জায়গাটা একটু চেঞ্জ, ভেনচিত্র জায়গাটা আমার এখনো দেখা হয়নি, মানে এই বইটাতে কি কি রয়েছে এখন পড়ার জন্য দিয়ে দিচ্ছি। এটা আমি ফাইনালে যখন আমি একদম কমপ্লিট করে একদম রবিবারে দেবো, সেটা হচ্ছে ফাইনাল পিডিএফ দেবো। সেই পিডিএফটা ফাইনালি রাখবেন বা প্রিন্ট করবেন, বা আপনারা বইয়ে চেঞ্জ করে নিতে পারেন। আর আজকে পিডিএফটা এটা দিয়ে দিচ্ছি পড়ুন। ঠিক আছে, ক্লাসটা এখানে অফ করে দিলাম, কালকে 5টা থেকে আবার ক্লাস।